প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলের সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, দুধ, মিষ্টি, জ্যাম, জেলি, মুড়ি, বিস্কিট, জুস এমন কোনো খাবার পাওয়া মুশকিল যা ভেজাল হচ্ছে না। আমকলা পাকাতে ছিটানো হচ্ছে কেমিক্যাল, মুরগির মাংস পাওয়া গেছে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক। দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনীর নকলে সয়লাভ, গলির দোকান থেকে শুরু করে অভিজাত এলাকার সুপার শপ। যে ওষুধে মানুষের প্রাণ বাঁচে সেই ওষুধও পড়েছে ভেজাল আর নকলের থাবা। এই বহু ভেজালের তালিকায় যোগ হয়েছে আরেকটি আইটেম, সেটি হচ্ছে মদ। ভেজাল মদ খেয়ে গত কয়েকদিনে দেশে মারা গেছেন অন্তত ৩৩ জন। এছাড়া অনেকে হাসপাতালে গুনছে মৃত্যুর প্রহর। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় মদেও ভেজাল। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী, স্বাগত। আছেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাকে স্বাগত। আমার বাদিকে আছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ, ওয়েলকাম। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক আবু ফারুক, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ডিএমপির উপকমিশনার মিস্টার মশিউর রহমান। জি, ওয়েলকাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ইউটিউব এবং ফেসবুকেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে সাংবাদিক হিসেবে তৌফিক, আপনি যদি একটু বলেন কি অবস্থায় গত কয়েকদিনে আমরা দেখলাম যে কমপক্ষে ৩৩ জন মারা গেছে সারা রিজোর্টে, তারপরে ভাটারাতে, সব মিলিয়ে আসলে, এবং তরুণ থেকে শুরু করে খুবই ভালো ক্যারিয়ারের লোকজনও কিন্তু দেখলাম যে এর মধ্যে চলে গেছে। আসলে কেন হচ্ছে এরকম? জি, আমরা এটি সবাই জানি যে খুবই ঘটনা, একের পর এক যে ঘটনাগুলো ঘটছে এটি খুবই দুঃখজনক ঘটনা। তবে আমি যদি একটু রিকল করতে চাই যে এই ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু নতুন নয়। মাঝে হয়তো কিছুদিন বা কয়েক বছর একটু গ্যাপ ছিল। এর আগেও কিন্তু আমরা যদি পেছনে দেখি, কয়েক বছর আগেও এই রকম সংখ্যক বা এর চেয়েও বেশিও কিন্তু মৃত্যু ঘটেছে এই মদ খেয়ে বা মদ পান করে, যেটাই আমরা বলি না কেন। এখন সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটলো, আমরা এই জায়গায় একটু ভিন্নতা পাই। ভিন্নতাটা হচ্ছে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ সর্বশেষ ৩-৪ বছর আগেও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বেশিরভাগই ছিল দেশীয় মদ বা দেশের তৈরি বিভিন্ন মদ। সেগুলো আমরা শুনতাম মাঝে মধ্যে যে এই যে স্পিরিট যেগুলো হোমিওপ্যাথিক ওষুধ হিসাবে ইউজ হয় সেগুলো, কিংবা কখনো আমরা শুনতাম যে ব্যাটারির যে লিকুইড সেটা ইউজ করা হয় ইত্যাদি। এবার কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে গাজীপুরে যে ঘটনা ঘটছে সারা রিসোর্টে, সেইখানে যারা গিয়েছিলেন একদম আমাদের তরুণ প্রজন্মের যে আমি বলবো মেধাবী কিছু ছেলেমেয়ে, তারা একটি উৎসব বা এক ধরনের রিফ্রেশমেন্টের জন্য তারা গিয়েছিলেন। সেইখানে আমি যতটা নিশ্চিত হতে পেরেছি, তারা যে মদ পান করেছিলেন সেটি বিদেশি ব্র্যান্ডের বলে তারা সেটি সংগ্রহ করে নিয়েছিলেন, এবং সেটি খেয়ে তারা 2 জন প্রাণ হারালেন, বাকি 2 জনের চোখ নষ্ট হয়ে গেছে, এবং বাকিরাও আসলে কেউ কেউ এখনও জীবন শঙ্কার মধ্যে আছেন। এখন কথা হচ্ছে যে এইগুলো কিভাবে ভেজাল হলো। এইগুলো এটি নিশ্চিত যে আসলে এগুলো বিদেশ থেকে যে অরিজিনাল মদ যদি আমরা বলি সেগুলো না। আমরা দেখলাম যে ভেজাল কারখানা, পুলিশ কারখানা, ভাটারা থেকে কারখানা, সেখানে একজন কেমিক্যাল এক্সপার্ট, সে হচ্ছে ভাঙ্গারির দোকানে কাজ করছে। রাইট, একদমই। এবং সেখানে কিভাবে তারা রং দিয়ে তৈরি করছে, মিরপুর থেকে তারা কি এনেছে, স্পিরিটগুলো এনেছে, কোথা থেকে রং অন্য জিনিসপত্র এনেছে, তৈরি করছে। এখন এই জায়গাগুলোতে দেখভালের বিষয়টি হচ্ছে বড় বিষয়। যে আমরা জীবনের, আপনি অন্যান্য শুরুতে যে কথাগুলো বললেন যে খাদ্যে, গতকালকে আমাদের নিরাপদ খাদ্য দিবস গেল, সেই নিরাপদ খাদ্য যেমন আমাদের কাছে দুরূহ হয়ে উঠেছে, সব ধরনের খাদ্যে ভেজাল আছে বিভিন্ন ধরনের, যেটি ম্যাক্সিমামগুলো মানুষকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে একেবারেই। কিন্তু এই যে ঘটনায় এটি একদম যখন তখন মৃত্যুর মুখে ঠেলে দিল। এই জায়গাতে নিয়ন্ত্রণ নিয়ে একটি কথা আছে, যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা কতটা এটি দেখভাল করেছে। আবার প্রশ্ন উঠেছে কেনই বা হঠাৎ করে যে
আমাদের মদের প্রাপ্যতা সেটি একটু আটকে গেল। কেউ কেউ এটিও বলার চেষ্টা করছেন যে বিভিন্ন ক্লাব এইটা বলা হচ্ছে ওয়্যার হাউস থেকে বিক্রিটা পাচ্ছিল না, ফলে একটা ডিমান্ড অনেক তৈরি হয়ে গেছে, যেনতেনভাবে এটি তারা সংগ্রহ করার চেষ্টা করছিল। সেখানে এই ভেজাল কারখানাগুলো তারা দেশে খুব লাভজনক হয়ে আসে, একদম লাভজনক হয়েছে। আবার বগুড়ার ঘটনাটা সেখানে দেখেন, সেখানে কিন্তু একেবারে ভিন্ন ধরনের। সেখানে যে আমরা খুব বিদেশি মদের সেটি না, সেখানে কিন্তু দেশীয় মদের তৈরি থেকে অনেকগুলো প্রাণ চলে গেল। এখন সামগ্রিকভাবে আমরা যদি বলি, আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশে মদ তো আসলে নিষিদ্ধ না। যদি নিষিদ্ধই হতো তবে বারগুলো চলতো না, ক্লাবগুলো চলতো না। যদি তাই না হয়, আমাদের তো নিজস্ব কোম্পানি দর্শনাতে কেরু কোম্পানি আছে, অবশ্যই তারা কিন্তু তৈরি করে, ভদকা তৈরি করছে, এবং শুধু তারাই না, তৈরি করছে, এছাড়াও আরো দুই একটা কোম্পানি আছে যে প্রাইভেট সেক্টরে আমাদের বিয়ার তৈরি হচ্ছে। হ্যাঁ, বিয়ার তৈরি হচ্ছে। এখন তাহলে এরকম রাগ ঢাক গুড় কেন? সবাই কিন্তু নানান ফর্মে এটা কনজিউম করছে, এরকম একটা নিষিদ্ধের আবহ তৈরি করার কারণে এই ভেজালগুলো তৈরি হয়। এই যে উত্তরা যে ঘটনাটি ঘটলো, দুটি ইউনিভার্সিটির দুটি ছেলে একটা বৈধ দোকান লাইসেন্স এখান থেকে তারা কিনে নিয়ে আসতে পারে, তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, সেরকম একটা জায়গা আমরা কেন নির্মাণ করতে পারি না? এখন এই জায়গাটিতে পাশের অনেক দেশে আমরা দেখেছি। আমরা যদি এই মদের বিষয়ে মানুষকে সচেতন করতে চাই, নতুন প্রজন্মকে সচেতন করতে চাই, সেই সচেতনতার মাত্রাটা একটু অন্যভাবে হওয়া উচিত, কাঠামোটা বা পদ্ধতিটা অন্যভাবে হওয়া উচিত। সেটি পারিবারিক কিছু শিক্ষার মধ্যে দিয়ে থাকতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার মধ্যে দিয়ে থাকতে পারে, সামাজিক কিছু দায়বদ্ধতার মধ্যে দিয়ে থাকতে পারে, রাষ্ট্রের কিছু দায়বদ্ধতার মধ্যে দিয়ে থাকতে পারে। কিন্তু হঠাৎ করে যদি আমরা এটা বন্ধ করে দিই, বন্ধ করে দেওয়া মানে বন্ধ করে দিলে তখন কিন্তু মানুষ অন্য স্কোপগুলো খোঁজার চেষ্টা করবে। ইয়াবার এত ছড়াছড়ি এই কারণে হয় যে আমরা যদি বিয়ার একটু ওপেন করতাম, এত ইয়াবা হয়তো এখানে 6 লাখ হতো না আসলে। হ্যাঁ, এরকম কিন্তু অনেকেই বলবার চেষ্টা করেছে। একদমই যদি আমরা একটা বন্ধ করে আরো বেশি খারাপের দিকে প্রজন্মকে ঠেলে দিব। আমরা যদি এই যে আধুনিক বিশ্ব বলে যে জায়গাগুলোকে চিনি বা উন্নত রাষ্ট্রগুলোকে চিনি, আমরা পর্যটনের কথা বলি, একদম যে টুরিস্টরা আসবে, সেই আয়োজন কি আমাদের আছে কিনা আসলে সেই কথা আমি আপনার সঙ্গে বলবো, আপনি সঙ্গে থাকুন। লেনিন যদি একটু যদি বলে যে মারা যায় কেন, এই যে মদ খাওয়ার সঙ্গে মৃত্যুর সম্পর্ক, বিষক্রিয়া, এইটা কিভাবে কাজ করছে হিউম্যান বডির সঙ্গে? কেন মারা যায় এই প্রশ্নের জবাব দেওয়ার আগে বলতে হবে কি ভেজালটা মেশানো হয়। মদে সাধারণত 3 ধরনের ভেজাল হয়। একটি হচ্ছে পরিমাণ বাড়ানোর জন্য, সেটি ওই যে মদটি তার চেয়ে কম দামের কোনো জুস ইত্যাদি, এটি ক্ষতিকর না। আরেকটি হচ্ছে রং এবং গন্ধ ভালো করার জন্য, স্বাদ ভালো করার জন্য কতগুলো সুইটনার এবং কিছু পারফিউম জাতীয়, সেটি ক্ষতিকর কিন্তু মৃত্যুর মতো না। তৃতীয় যেটি কতগুলো কেমিক্যাল, হ্যাজার্ডাস কেমিক্যাল মেশানো হয়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মিথানল। মনে রাখতে হবে মদের প্রধান উপাদান হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর মিথাইল অ্যালকোহল থেকে মিথানল হয়। এটি হচ্ছে মানুষের ক্ষতি করে। ক্ষতিটা কেমন করে? একটু আগে বন্ধু তৌফিক মারুক বলছিল, 2জন স্টুডেন্ট তার চোখ অন্ধ হয়ে গিয়েছে। কেন গিয়েছে? কারণ মিথানলের প্রথম কাজ হচ্ছে স্নায়ুতন্ত্র এবং নার্ভকে ক্ষতি করা, এবং প্রথম ক্ষতিটা করে চোখের যে নার্ভ, অপটিক নার্ভ, সেটিকে। 1 চামচ মিথানল খেলে চোখ চলে যাবে সঙ্গে সঙ্গে, এরকম না, দেখলাম একটা আজকে প্রথম আলো রিপোর্টের মধ্যে 10 ml, মানে 10 ml মিথানল খেলে অপটিক নার্ভ ধ্বংসের প্রক্রিয়াটা শুরু হয়। এবং এই মিথানল বলা হয়ে থাকে 25 ml এর বেশি হলে এটি মৃত্যু ঘটাতে পারে, এবং বলা হয় যে 100 ml খেলে নিশ্চিত মৃত্যু হবে। কখন এই মিথানলটা মেশানো হয়? যখন ইথাইল অ্যালকোহল পাওয়া যাচ্ছে না, অথবা ইথাইল অ্যালকোহলের সাথে মিথানল মিশিয়ে পরিমাণে বাড়ানো হয়, তখনই কিন্তু এই ভেজালটা শুরু হয়। মিথানলের প্রথম কাজ হচ্ছে আমাদের স্নায়ুকে বিবশ করে দেয়া। স্নায়ুর কেন্দ্রস্থল হচ্ছে মস্তিষ্ক। যখন মিথানলটা গ্রহণ করে মস্তিষ্ক তার কাজ করার ক্ষমতা হারাতে থাকে, অকেজো হয়। ফলে আমাদের সমস্ত স্নায়ুতন্ত্রে একটা ইনকোঅর্ডিনেশন, সমন্বয়হীনতা তৈরি হয়। দেখা যাচ্ছে এক ধরনের কথা বলছে, হাত পা নাড়ছে। কিরকম? মিথানলটা কেনে কোত্থেকে? মিথানলটা এটা ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল। অর্থাৎ কাজে ব্যবহৃত, মূলত কি কাজের জন্য? এটি যেমন ধরেন বার্নিশ করার জন্য, কাঠ পরিষ্কার করার জন্য, অ্যান্টি ফ্রিজ গ্যাস হিসেবে এটি রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়। সহ গাড়ির যে কার্বুরেটরে যে পরিষ্কার করে, সেখানেও কিন্তু আপনার মিথানল ব্যবহার করা হয়। এরকম নানাবিধ ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার রয়েছে। সেগুলো খুব কম দামে, এগুলোকে এনে মিলিয়ে বিক্রি করা হয় মদের সাথে। এই ব্যাপারটাই হচ্ছে মূলত বিষক্রিয়াটা বেশি তৈরি করে, এবং ব্যাপারটা এমন যে এটি খেলে কিডনিটা নষ্ট হয়ে যাবে। একদিকে যেমন স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক তার কাজ করার ক্ষমতা হারাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, এবং খুব বমি হবে, পেট ব্যথা হবে।
বমি হওয়ার কারণে শরীর থেকে সোডিয়াম পটাশিয়াম এই বেরিয়ে যায়। সাম্প্রতিক কয়েকটা ঘটনায় কিন্তু এরকম বলা হয়েছে, হ্যাঁ, প্রচুর বমি হচ্ছিল এবং কিডনির ক্ষেত্রে তার চাপ পড়ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেকটা এই symptomটা ঘটনাকে পাওয়া যাচ্ছিল। যেগুলো পত্রিকায় এসে আমি ফলো করার চেষ্টা করেছি, সবগুলোতেই কিন্তু ক্লাসিক্যাল মিথানল যে পয়জনিং, মিথানলের জন্য যে ক্ষতিকর, সেগুলোর কিন্তু লক্ষণ রয়েছে। এ কারণেই কিন্তু মানে বলা হচ্ছে, অন্তত মনেই হচ্ছে যে এটি পুরোপুরি মিথানল পয়জন। আরেকটা জিনিস মেশানো হয় যেটা হচ্ছে, যেটাকে বলা হয় সুগার অফ লিড, মিষ্টি এবং স্বাদ ভালো করার জন্য। কিন্তু আমার ধারণা বাংলাদেশে সুগার অফ লিড খুব একটি পাওয়া যায় না। এটার বিকল্প হিসেবে যে ব্যাটারি যেটি পানি, যেটি আমাদের বন্ধু তৌফিক মারুফ বলল, সেটি ব্যবহার করা কখনো কখনো হতো, কিন্তু এটা মাস স্কেলে ব্যবহার করা হয় না। মাস স্কেলে এখন যেটি হচ্ছে মিথানলটা। এখন মিথানলের ক্ষেত্রে যে কাজটি করা দরকার সেটি হচ্ছে কী পরিমাণ মিথানল আমদানি হয়, যারা এটি আমদানি করে ব্যবহার করে তাদের ওখান থেকে লিক হয় কিনা, অনেকটা ফরমালিনের সময় আমরা যেটা করেছিলাম সেরকম একটি কাউন্টার চেকের একটি ব্যবস্থা করা দরকার। কারণ আমরা অনেক সময় দেখেছি যে হোমিও দোকানে কিন্তু স্পিরিট বিক্রি করার লাইসেন্স থাকে, তারা কি এখান থেকে নিয়েও এক ধরনের ভেজাল এক সময় হচ্ছিল যে এখানেও থাকে, ওখানে তো ইথাইল অ্যালকোহল বিক্রির পারমিশন থাকে, তারা কতটুকু কার কাছে বিক্রি করবে। এক্স্যাক্টলি, এটিও থাকা দরকার। কারণ আপনি জানেন বোধহয় এই মানে মদের যে ভেজাল এবং অ্যালকোহল পয়জনিংয়ের একটি অন্যতম জায়গা হচ্ছে হোমিওপ্যাথির দোকানগুলো। এগুলো মানে নিশ্চিতভাবে নজরদারিতে আনা উচিত। এবং আমি মনে করি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বড় কাজ হওয়া উচিত, যেসব জায়গায় লাইসেন্স দিয়ে তারা ইথাইল অ্যালকোহল কেনে সেটি ব্যবহারের একটি অডিট করা দরকার। অডিট আসলে কোথায় কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে, বিক্রি হচ্ছে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফার্মেসি বিভাগের আবু ফারুক। মিস্টার ফারুক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, একটু যদি বলেন প্রফেসর ফারুক, আমরা একটু শুনলাম যে কিভাবে এখানে মিথানলের কারণে চোখ অন্ধ হয়ে যাচ্ছে এবং এই ভেজালের কারণে আমরা দেখছি 33 জনের মতো গত কয়েকদিনে কিন্তু মৃত্যুবরণ করেছে। এই ভেজালটা নিয়ে একটু যদি আপনি বলেন যে সায়েন্সটা কি, আসলে কিভাবে এটা বিষক্রিয়া ঘটায় আসলে মানবদেহে। যেটি বলছিলাম যে ডক্টর লেনিন চৌধুরী সাহেব উনি ঠিকই বলেছেন, আমিও ওনার সঙ্গে সহমত পোষণ করি। প্রথমত ভেজালটা হচ্ছে মদের যে ভেজালটা, এই ভেজালটা মূলত শুধু আমাদের দেশে না, এটা আরো দু এক জায়গাতে পাওয়া গেছে এরকম ঘটনা। আপনার অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে ওই ট্রেনিং পিরিয়ড চলাকালীন ফ্লোরিডাতে তারা ওই এন্ট্রি ফ্রিজ একটা লিকুইড খেয়েছিল, সেখানেও তারা ভুল করে খেয়ে ফেলেছিল। কারণ দেখতে ওটা একই রকম, ইথাইল অ্যালকোহল এবং মিথাইল অ্যালকোহল। মদে থাকে ইথাইল অ্যালকোহল, ডক্টর লেনিন চৌধুরী ঠিকই বলেছেন, এবং যেটা ভেজাল দেওয়া হয় সেটা মিথাইল অ্যালকোহল, এবং দেখতে একই রকম, গন্ধও প্রায় একই রকম। কিন্তু মিথাইল অ্যালকোহল ভীষণ রকমের টক্সিক। ওই চোখের ক্ষতি, নার্ভের ক্ষতি ছাড়াও আরো যেটা করে সেটা হলো কিডনিকে ড্যামেজ করে মারাত্মকভাবে এবং লিভারকে ড্যামেজ করে। এটা হলো নেফ্রোটক্সিক, আমরা বলি। নেফ্রোটক্সিক মানে কিডনিকে ড্যামেজ করে, হেপাটোটক্সিক মানে লিভারকে নষ্ট করে। এবং এটি এতই মারাত্মক যে খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কিডনি এবং লিভার ফাংশনটা বন্ধ হয়ে যাওয়ার কথা, এবং তারপরে কয়েক ঘন্টার মধ্যে মারা যাওয়ার কথা। যে কারণে রাতের বেলা মদ খেয়ে ঘুমিয়ে থাকলো বা অচেতন হয়ে পড়ে থাকলো, সকালে দেখা গেল যে সে ডেড। এটা হতেই পারে। এবং বাংলাদেশে কদিন পরপরই কিন্তু এই ঘটনা ঘটছে। পত্রপত্রিকায় হয়তো সবগুলো ঘটনা আসে না, স্থানীয় পত্রপত্রিকায় অনেক সময় আসে। তো সেগুলো কিন্তু আমরা যদি একটা মানে মনিটরিংটা রাখি ঠিক মতো, আমি জানি না মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে এগুলো আছে কিনা, কিন্তু এটা থাকা উচিত আর কি, যে এই ধরনের ভেজালের কারণে কত মানুষ মারা যাচ্ছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে। তো এই যে মারা যাচ্ছে, এইটা ঠেকানোর পথ কি? ঠেকানোর পথ আমি ওই আবারও লেনিন সাহেবের সাথে একমত। একটা মনিটরিং যদি থাকে, আমরা যদি ওষুধের বেলায় নার্কোটিক ড্রাগ কোথায় কিভাবে আমদানি হয়, সেটি দিয়ে ওষুধ বানানো হচ্ছে ল্যাবরেটরিতে, সেটি বিক্রি হচ্ছে ওষুধের দোকানে, তা আমরা ওষুধের দোকান পর্যন্ত পারি না নিয়ন্ত্রণ করতে, কিন্তু আমরা ফার্মাসিস্টরা যেটি করি সেটি হলো ইম্পোর্ট এবং ম্যানুফ্যাকচারিং। এখানে আমাদের এত সুন্দর, এত চমৎকার কন্ট্রোল ডাটা থাকে যে এখানে ওই 100 মিলিগ্রামও কিন্তু পার্থক্য হওয়ার কোনো কারণ নাই। একেবারে সবটাই ডকুমেন্টেড, কতগুলো ট্যাবলেট বানালো, কতগুলো ইনজেকশন বানালো। অনেক ধন্যবাদ প্রফেসর ফারুক, আপনি সঙ্গে থাকুন, আমরা আরো প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। হেলাল ভাই, যদি বলেন যে ব্যবসায়ী সমিতির প্রতিনিধি হিসেবে আপনাদের কিছু করবার আছে কিনা আসলে। তার আগে যে দর্শকের ফোন আছে, ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? হ্যালো, জি একটু জোরে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রুবেল বলছিলাম মিরপুর 14 থেকে। জি বলুন।
আমার বাড়ি হচ্ছে হলো বগুড়াতে, আমি থাকি এখন ঢাকা 14 নম্বরে। আমার প্রশ্ন হচ্ছে হলো, আমাদের এলাকাতে বগুড়াতে গ্রামগঞ্জে দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা লোকজন করে আসছে এবং এভাবে হয়ে আসছে। আমার প্রশ্ন হচ্ছে হলো, প্রশাসন এতদিন কেন দেখলো না? আজকে প্রশাসন এত লড়ে চড়ে বসলো, সেটা আপনার এই মৃত্যু হওয়ার পরে। এটা যদি আমরা আগে দেখতাম তাহলে তো এতগুলো প্রাণ আজকে চলে জি, যেত। অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমাদের সঙ্গে পুলিশের উপকমিশনার আছেন, তিনি নিশ্চয়ই জবাব দিবেন যে পুলিশ প্রশাসন কেন আগে থেকে নড়ে চড়ে বসেনি। তার আগে হেলাল ভাই যদি একটু বলেন। জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আসলে আমরা মাদককে কিভাবে নিয়ন্ত্রণ করতে চাই। 2018 সালে একটা নতুন আইন করা হয়েছে। সেই আইনে কিন্তু মানে এটাকে এমনভাবেই করা হয়েছে যে মানে একেবারে নিষিদ্ধের জায়গায় এক ধরনের নিয়ে যাওয়া হয়েছে। এখন যেটা মারুফ ভাই বললেন যে বাংলাদেশে এটা নিষিদ্ধ, আসলে এটা নিষিদ্ধ না। বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসে বৈধভাবে, যেগুলো আমাদের অনেকগুলো এমবেসি আছে, আমাদের কিছু ডিপ্লোমেট থাকে, আপনি কি নিষিদ্ধ তাদেরকে বলেছেন? না না, আমি নিষিদ্ধ উনি বলি না, আমি বলেছেন বলছি নিষিদ্ধ নিষিদ্ধ না। না। নিষিদ্ধ না, সরি, আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ নিষিদ্ধ না। তো বাংলাদেশে এগুলো আসছে এবং আমরা বিগত এবং বিভিন্ন ক্লাবের মাধ্যমে আমরা ক্লাব দেখেছি, আছে, বার আছে, বার জি। আছে, আমাদের কেরু কোম্পানিগুলো কিন্তু দোকান খুলে খুলে বিক্রি করা হচ্ছে লাইসেন্স দিয়ে। লোকালি তৈরি করছেন, হ্যাঁ, এবং বিক্রি করছেন। বিয়ারের কোম্পানি আছে, লোকালি দেওয়া হয়েছে। জি। কিন্তু প্রবলেমটা হচ্ছে একটি জায়গায় আমরা সবই করছি, বাট খাবার বেলায় কিন্তু এক ধরনের প্রশ্ন আসছে যে যদি ধরুন বিত্তবানরা খেলে পড়ে, সে হয়তো বা কোনোভাবে ম্যানেজ করে, আর যখনই গরিব মানুষ খাচ্ছে তখনই তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরছে অথবা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বড়লোকদের বিষয় যে নিচ্ছে না তা না, কিন্তু ওদের বেলায় কম। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে একটা জায়গায় আগে সিদ্ধান্ত নিতে হবে যে এটাকে আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে চান। একটা হচ্ছে যে আমরা বিগত দিনে যেটা দেখলাম যে ক্লাব থেকে, ক্লাব কালচার থেকে কিছু মানে অ্যালকোহল মানুষ ক্লাবে গিয়ে খেত, অথবা ক্লাব থেকে বাসায় ডেলিভারি নিয়ে এসছে, অথবা এই আমাদের যে ওয়্যার হাউসগুলো ছিল সেখান থেকে লিকেজ হয়েছে, সেখান থেকে মানুষ বাইরে পেয়েছে। গতকালকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছেন যে আমদানিটা অনেকাংশে কমে গেছে বলে এটা বৃদ্ধি পেয়েছে। আমাদের পুলিশ কমিশনার গতকালকে বলেছেন যে যেহেতু বৈধ জায়গা থেকে কিনতে পাচ্ছে না, সেই কারণে হয়তো তারা এই 2 নম্বর জায়গাগুলো খুঁজছে। আসলে সমস্যাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের কাছে চিহ্নিত, যে কেন হচ্ছে, কী কারণ হচ্ছে। এইটা যদি মানে বৈধ জায়গা থেকে কেনার সুযোগ থাকতো তাহলে কিন্তু ওই যে যারা ওই চুরাইভাবে নিয়ে আসে, যাদের নাম নাই, ঠিকানা নাই, কোয়ালিটি কন্ট্রোল নাই, কোয়ালিটি কন্ট্রোল নাই, এবং যেটা আজকে আমাদের ইয়েও দেখলাম, বললেন যে আমাদের ডিবির যে পুলিশ কমিশনার হাফিজ আক্তার সাহেব নাম, হ্যাঁ, উনিও বলছিলেন যে আমরা ধরেছে এবং তারা ওখানে তৈরি করছে এবং বিদেশি বোতলে কিন্তু তৈরি করছে। এখন বিদেশি বোতলে যখন তৈরি করে, এখন যারা এই খাবারগুলো খান বা এই মদ যারা গ্রহণ করেন, তারা বোতলটাকে যদি ভেঙে ফেলেন তাহলে কিন্তু তারা এই বিদেশি মদের ইয়েটা সহজ পদ্ধতি একটি জায়গায়, সেটা হচ্ছে যিনি খাবেন এটাকে ভেঙে ফেলতে হবে। অথবা কোথাও দেখবেন আপনি রাস্তাঘাটে বিক্রি হচ্ছে একদম মানে ব্র্যান্ডেড মদের বোতল, কাচের মদের বোতলগুলো বিক্রি হচ্ছে, অনেকে কিনে নিয়ে। না, এই পুরনো বোতলের কিন্তু আবার একটা ইকোনমি আছে, এটা মার্কেট আছে, এটা আবার বিক্রি হয়। আমি সেটাই বলছিলাম যে যদি যারা খাচ্ছেন ওইটা যদি বোতলটা ভেঙে ফেলেন, অথবা বাজারে যাতে কোনো ক্রমে এই মানে খালি বোতলটা আসতে না পারে, তাহলে কিন্তু বিদেশি মদটাই কিন্তু ম্যাক্সিমাম সময় বেশি নকল হয়। এই কারণে নকল হয় যে এইটাতে দাম বেশি। আর যেটা আমাদের লোকালি যেটা কেরু কোম্পানি, যেটা আপনি ভাই যেটা বলছিলেন রুবাদ ভাই, কেরু কোম্পানির মদের কিন্তু ওই রকম দাম না। আর কেরু কোম্পানিটা বিদেশি মদের মতো বোধহয় ওইরকম ইয়েও না, সেই কারণে কেরু কোম্পানির চাইতে আমাদের বিদেশি মদটাই খুব বেশি চলে। আমরা বিদেশি দাম যেহেতু বেশি, ভেজালটা বেশি করে, এখানে বেশি দাম পাওয়া যায়, রাইট। এই কারণে ওই খালি বোতলের মধ্যে ভেজালটা বেশি করে। এখন প্রশ্ন হচ্ছে যারা ভেজাল করে তাদের প্রতি ব্যবস্থা নিতে হবে। এখানে কে ইথানল তৈরি করলো, কে ইথাইল এনে বিক্রি করলো, এখানে মানে লক্ষ দোকান, কোটি দোকান এগুলো বিক্রি করছে। কেউ বার্নিশের জন্য কিনে নিয়ে যাচ্ছে, কেউ আপনার হোমিওপ্যাথিক দোকানের জন্য কিনে নিয়ে যাচ্ছে। সেখানে মনিটরিং করার চাইতে শাস্তিটা যদি নিশ্চিত করা যেত, যে যারা ভেজাল করবেন তাদের বিরুদ্ধে একেবারে, আমরা যে কিছুদিন আগে যেটা দেখলাম, বাংলাদেশে একসময় মাস্তানিজম ছিল না, যে কে কত বড় মাস্তান, কে এলাকায় কত বড় রংবাজ, সে একটা গ্রুপ তৈরি করতো, কই এখন তো নাই। এই কারণে নাই। এটা মানে আমরা দেখেছি যে ক্রস ফায়ারে বা অন্য অন্য বিচারে তারা কিন্তু মানে। অনেক ধন্যবাদ। আমি মনে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। ডিএমপির উপকমিশনার মশিউর রহমান, আপনি যদি একটু বলেন এতক্ষণের আলোচনার প্রেক্ষাপটে আসলে। জি জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাংলাদেশে আসলে প্রথম যেই কথাটা বলা হয়েছিল, এক সাংবাদিক ভাই বলেছিলেন বাংলাদেশে মদ নিষিদ্ধ না। আসলে বাংলাদেশে মদ নিষিদ্ধ, কিছু এক্সেপশন আছে। সেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-তেও আছে, এর আগের আইনেও ছিল, এবং এখনকার 2018 সালের
এই আইনের 11 নম্বর ধারাতে কতগুলো ক্লোজ আছে। বিদেশি কূটনীতিক তারা তাদের ধর্ম, তাদের জীবন আচরণের কারণে এক ধরনের এক্সেমশন পেয়ে থাকেন। বাংলাদেশের নিম্ন শ্রেণীর মানুষ যারা কুলি, মেথর, এই শ্রেণীর মানুষ, আপনি দেখেছেন কয়েকদিন আগে ঢাকা সিটি এই দক্ষিণ কর্পোরেশনের যে পচা মজা ড্রেনগুলো ছিল, সেখানে আমাদের বাংলাদেশের মানুষরাই ওই দুর্গন্ধযুক্ত জায়গাগুলোতে যেভাবে লাফিয়ে পড়ে পরিষ্কার করতে যাচ্ছিল, তাদের জন্য এরকম কিছু এক্সেপশন আছে এবং আরো কতগুলো এক্সেপশন আছে মেডিকেল গ্রাউন্ডে। যদি অথরাইজড ডক্টর, সিভিল সার্জন এবং অ্যাসোসিয়েট প্রফেসর এর নিম্নে নয় এরকম কোন ডক্টর যদি সাজেস্ট করেন, তাহলে মেডিকেল গ্রাউন্ডে কেউ মদ পান তাহলে করতে পারে। ক্লাবগুলো এছাড়া কিভাবে আছে? বড় মানুষের বড় ক্লাব, অভিজাত ক্লাবগুলো কিভাবে আছে? বারগুলো, ক্লাব এবং বারের বারগুলো যে অনুমোদন আছে, আছে। আমি সেটাই বলতে যাচ্ছি, বলেন। যদি কারো এইরকম পারমিট থাকে মেডিকেল গ্রাউন্ডে, না না না, ক্লাব তো যে মেডিকেল গ্রাউন্ডে হয় না, হাসপাতাল না না মেডিকেল গ্রাউন্ডে হয়। ক্লাবে যারাও যাবেন তারা ক্লাবের সদস্য হিসেবে দে গেট এ পারমিশন ফ্রম এই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে। এই কাজটা করার একমাত্র অথরিটি বাংলাদেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ তো এটা কি অধিদপ্তর এবং বাস্তবসম্মত তারা হলো নাকি? এতগুলো ক্লাবে সবাই ডাক্তারি সার্টিফিকেটে মদ খাচ্ছে, এটা কি বিশ্বাস করেন আপনি? না এখানে কিছু এক্সেমশনের মতো থাকে না, এবং এটা কিছু লেনিয়ান নিম্ন শ্রেণীর কিছু সুইপাররা খেতে লেনিয়ান পারছে, ডিপ্লোমেটরা খেতে পারছে, আবার ক্লাবে খেতে পারছে, তাহলে কার জন্য বাদ থাকলো আসলে? বোঝা গেল না না, জিনিসটা। আমরা সেটাই বলতে গেলাম যে এই এদিকে আইনের একটা 11 মানে নম্বর ধারাতে বজ্রওয়াটুলি ফসকাগিরও এই দিচ্ছি কিনা আমরা? ডিপ্লোমেটদেরকে এক্সেপশন দেওয়া হয়েছে, যারা ওই রকম কাজগুলো করে তাদের জন্য এক্সেপশন দেওয়া হয়েছে, এবং মেডিকেল গ্রাউন্ডে যারা পারমিট নেবেন তারা অথরাইজড জায়গা, ক্লাবগুলো হতে পারে তাদের পারমিট নেওয়া, যে এখানে মানুষরা এই পানহার করতে পারবেন। যেই বারগুলো আছে তাদের পারমিশন নেয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে। তো এই সমস্ত জায়গাগুলোতে যারা পারমিট নিয়ে পানাহার করতে যাবেন তাদেরকে হয়রানি করা হবে না, তাদেরকে গ্রেপ্তার করা হবে না। এছাড়া অন্যগুলো জায়গাগুলোতে যদি ধরা পড়ে, সে ধনী নির্ধন যেরকমই হোক, যেহেতু এটা একটা নিষিদ্ধ আইটেম এখনো বাংলাদেশে, সেই জন্য এটাকে ধরা হবে। তা আমার উপলব্ধি দুইটা, বাংলাদেশে যে সমস্ত মাদক আইটেমস গুলো আছে সেগুলো দুই ধরনের। একটা হলো ইন্টারন্যাশনালি এগুলো নিষিদ্ধ মাদক, যেমন হেরোইন, যেমন আফিম, কোকেন, আমরা ইয়াবার কথা বলি। আবার মদ কিন্তু ইন্টারন্যাশনালি, ওয়াইন, হুইস্কি, ভদকা, এই বিয়ার, এগুলো ইন্টারন্যাশনালি নিষিদ্ধ না, বিভিন্ন দেশে এগুলো স্বীকৃত। তো আমাদের দেশে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি নিষিদ্ধের একটা একটা হাইব্রিড বা একটা দ্বৈত অবস্থান থাকার কারণে এর বিরুদ্ধে কখনো কখনো একেবারে এক্সট্রিম হওয়ার সুযোগ হয় না। কারণ এই ওয়ার হাউসগুলো, এই 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 বাংলাদেশের মধ্যেও যারা দূতাবাসগুলো এক ধরনের সুভেরেন্টি বোধ করে, তাদের জন্য আমাদেরকে সেই এক্সেমশনের ব্যবস্থাটা করা হতে থাকে। তবে এটা দিয়ে এটা বোঝায় না যে ঘাটে পথে যেখানে খুশি যে মদ খাবে এবং মদ খেয়ে অন্য মানুষের জন্য পাবলিক নিউসেন্স সৃষ্টি করা হবে এবং সেখানে আমরা খুব নীরব দর্শকের ভূমিকা পালন করতে থাকি। সুতরাং বিষয়টা জি। এরকম। না মসিউর কখনো সাহেব, ঘটনা কিন্তু এরকম ঘটে না। এখন যেটা ঘটনা ঘটেছে, কেউ কিন্তু রাস্তাঘাটে পান করছিল না, তারা একটু কোথাও গিয়ে আলাদাভাবে বন্ধু বান্ধবরা খাচ্ছিল, কিন্তু খাওয়ার কারণে তারা মরে গেল। সেইটা কিভাবে ব্যাখ্যা করতে পারি আমরা আসলে? আচ্ছা, ব্যাপারটা হলো যে মদ খাওয়া কেউ তো বাসায় নিষিদ্ধ, খাচ্ছে কিন্তু সেটা যাদের ভেজাল ছিল, সে পারমিট মরে নাই গেল। জি, তাদের রাস্তায় জন্য কেউ মদ খাচ্ছিল খাওয়া না। নিষিদ্ধ। এখন এই মদ খেতে গিয়েও দেখা গেল মদ যারা বিক্রি করেন, হ্যাঁ, গোপনে বিক্রি করুক অথবা প্রকাশ্যে বিক্রি করুক, যদি তাদের লাইসেন্স না থাকে তাহলে সেটা নিষিদ্ধ জিনিস। এই নিষিদ্ধ জিনিসের মধ্যেও আবার একটা হলো বিষ, যেটা খেলে রাইট। যাদের কাছে দেয়া হচ্ছে তারা এই কনজিউমাররা কোনো ইউটিলিটি পাবেন না, বরং তারা চিরতর পঙ্গু হবেন অথবা নিষিদ্ধ হতে যাবেন। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের সবার জন্য পেইনফুল। আমরা অন্য হাজারটা কাজ করি, তার সাথে যখন যখন এরকম বেশি পেইনফুল হতে থাকে, সেগুলো আমাদের অন্য কাজগুলোকে স্টপ করে দিয়ে আমরা সেখানে ফোকাস করে থাকি। এই বিষয়টার জন্য আমরাও ব্যথিত, এবং আপনারা দেখেছেন যখন এই খবরগুলি এসে প্রথম দিক থেকেই, তখনই আমরা ঢাকা মহানগরীর সমস্ত পুলিশ, থানা পুলিশ, আমরা গোয়েন্দা পুলিশ, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সবাই সবার জায়গা থেকে রেসপন্স করেছে। এখন এই রেসপন্সের জায়গাটার ক্ষেত্রে আপনি হয়তো আমাকে দোষারোপ করতে পারেন, আমরাও বলতে থাকি এরা কেউ ভিন্ন গ্রহ থেকে আসেনি, এরা আমাদের জি, পরিবারের সন্তান, আমাদের সোসাইটির সভ্য সদস্য। ওনারা যে কাজটা করতে চেয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে বা তাদের নিজেদের থেকেও একটা সেন্সরশিপ থাকা দরকার, এবং তারাও কিছু ইন্টেলিজেন্স দিতে যাবেন। আপনি এখন চাইবেন না যে পুলিশরা প্রত্যেকটা ঘাটে পথে গিয়ে মানুষকে চেক করবে।
আমরা চাই না যে পুলিশরা প্রত্যেকটা দোকানে দোকানে, যেমন মিট ফুড হলো এবং বাদামতলি হলো, এই সমস্ত জায়গাগুলোর একটা বড় উৎস। আপনারা দেখবেন সেখানে একটা অভিযান চালাতে গেলে হেলাল ভাই অস্বীকার করবেন না, ওনারা সবাই একত্রিত হয়ে পুলিশের বিরুদ্ধে একটা চাঁদাবাজির একটা বিরাট শোরগোল করে ফেলতে যাবে যে পুলিশ এই কাজগুলো করতে যাচ্ছে। কিছু কিছু জায়গা আছে যেখানে চোরাই মোবাইলগুলি বিক্রি করাতে থাকে। এই গেল মাসে আমাদের অফিসাররা একজন সংসদ সদস্যের মিস্টার মশির অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন, আমরা বিরতিতে যাব, বিরতির পরে আবার আসে আপনার সঙ্গে কথা বলবো। তার আগে একজন দর্শক যুক্ত হয়েছে, তার ফোনটি নিয়ে আমরা বিরতিতে গড়াতে চাই। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবাইদ ভাই, আমি সালেহ আহমেদ বলছি গ্রিন রোড থেকে। জি ভাই বলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই একজন বলছিলেন, মহামান সম্মানিত বক্তা যিনি ছিলেন, বললেন যে কন্ট্রোল নাই এবং অ্যাকশন নাই, বিচার হয় না। তো এই ক্ষেত্রে আমার অবজারভেশন হলো, কিছুদিন আগে আমাদের দেশে দুধের ভেজাল নিয়ে কথা হচ্ছিল, যে দুধের অনেকগুলা দুধের নমুনা পরীক্ষা করে ফারুক স্যার, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং আল্লাহর কাছে দোয়া করি ওনার দীর্ঘায়ুর জন্য, উনি চেষ্টা করেন। এটার জন্য আমি জানি না উনি এগ্রি করবেন কিনা, বাট উনি একটা বিব্রতকর সিচুয়েশন হয়তো বা ফেস করেছিলেন। আমি তখন থেকে এখনো প্যাকেটজাত দুধ খাই না। তো ব্যাপার হচ্ছে, এখন যিনি এই ভেজালটা পরীক্ষা করবেন, তিনি যদি ভেজাল ধরতে গিয়ে বিব্রতকর সিচুয়েশনে পড়েন, তাহলে ভেজালটা ধরবেন কে? আর ভেজাল ধরার পরে হলো আপনার শাস্তির ব্যবস্থা। কিন্তু যিনি, কেউ তো করে না, আবার যিনি স্বপ্রণোদিত হয়ে, যদি যারা এক্সপার্ট আছেন, ফারুক স্যারদের মতো লোক যারা এইগুলার একদমই টেকনিক্যাল এক্সপার্ট, এখন ওনারা যদি কোনো একটা স্বপ্রণোদিত হয়ে ভেজাল ধরেন আর সেটার জন্য বিব্রতকর সিচুয়েশনে পড়তে হয়, তাহলে ভেজাল তো ধরা হবে। জি অনেক ধন্যবাদ গ্রিন রোড থেকে। আমার মনে হয় আপনার প্রশ্নটি আমরা বুঝেছি, যে ভেজাল তো বুঝলাম, ধরতে গেলেও তারা কেন বিব্রতকর অবস্থায় পড়েন, পুলিশ কিংবা যারা এক্সপার্ট, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। আমরা আজকে কথা বলছিলাম মদেও ভেজাল। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। আমরা আলোচনা করছিলাম মদেও ভেজাল। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, আমাদের সঙ্গে ৫ জন আলোচক যোগ দিয়েছেন। আমরা আলোচনা আরেকটু এগিয়ে নিতে চাই। সাংবাদিক তৌফিক, আপনি বোধহয় ব্যাখ্যা দিতে যাচ্ছিলেন। জি, আমি ব্যাখ্যাটা মূলত আমাদের যিনি পুলিশের উপকমিশনার সাহেব আছেন, উনি যেই কথাটি বললেন যে এটি বাংলাদেশের নিষিদ্ধ, আর আমি শুরুতে বলেছিলাম যে নিষিদ্ধ না। এখন এই যে একটি দ্বন্দ্ব, এটির মধ্যে দিয়ে আমার মনে হয় আরেকটি বিষয় বড় হয়ে উঠছে, যে আসলে তাইলে কি আইনের কোনো ঝামেলা আছে কি না। ঝামেলাটি এই অর্থে বলছি যে যেই কোনো জিনিস বা কোনো খাদ্য পণ্য কিংবা যাই হোক, সেটি যদি নিষিদ্ধ হয়, নিষিদ্ধ মানে সবার জন্য নিষিদ্ধ হবে, এটা এক ধরনের নিয়ন্ত্রিত বা রেস্ট্রিক্টেড। আমরা রেস্ট্রিক্টেড যদি না হয়, আমরা যদি সামাজিক অবস্থার জায়গা থেকে দেখি, যে যখন কোনো বড় বড়, যে ঢাকার কথাই বলি কিংবা সারা দেশেই যে বড় বড় কিছু যে ক্লাবগুলো আছে, এখন সেই ক্লাবে যে যারা মেম্বার যাচ্ছেন, তারা তো সেখানে এটি সেবন করছেন বা খাচ্ছেন। এছাড়া বিভিন্ন পার্টি, আমরা যদি বাংলাদেশের যে অনেক বড় বড়, এখন যে কোনো একটা আপনার ভালো কোনো 5 স্টার হোটেলে একটা ডিনার পার্টি হলেও সেখানে একটা পোর্শন থাকে যে সেখানে মদের একটা আয়োজন থাকে, কেউ খায় কেউ খায় না। তো এই জায়গাটিতে আমরা তখন এক ধরনের তো বিভ্রান্তি মানুষের মধ্যেও থেকে যায়, যে যদি নিষিদ্ধই হবে তাইলে সেটা কেমন কথা হলো আপনার। আর অন্যদিকে আপনি যে কথাটি বললেন, সেটি হচ্ছে যে এইটি একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে কিংবা ক্যাটাগরি ভাগ করে দিলেন। হ্যাঁ, আমরা এটি সবাই জানি যে ক্যাটাগরি ওয়াইজ কারোর জন্য পারমিশন আছে, কারো সার্টিফিকেট নিতে হয়। এখন আমি যদি উদাহরণটা এইভাবে দিই একজন সংবাদকর্মী হিসেবে, যে একটি পার্টি হলো, সেই পার্টিতে যারাই যাচ্ছে সবাই খাচ্ছে, কিংবা ক্লাবে যারা যাচ্ছে তারা খাচ্ছে, বারে যারা যাচ্ছে তারা খাচ্ছে, তাদের পকেটে হয়তো একটা কাগজ আছে। এখন তাইলে কি আমি প্রশ্নটি তুলব যে এই যারা কাগজ নিয়ে বা সার্টিফিকেট নিয়ে যারা মদ খাচ্ছে, তাদের সব কাগজ কি আপনারা চেক করছেন কিনা, করার দরকার এখন হচ্ছে কিনা বা প্রয়োজন আছে কিনা, এটিও তো একটি প্রশ্ন হতে পারে। যে সবাই কি আসলে ডাক্তার সাহেবরা যে সার্টিফাই করছেন, এটি আমি একটা মদ খাবো, আমি একটি সার্টিফিকেট নিয়ে আসলাম,
এখন আসলেই আমার এটি কি আমি ফলস বা ওই যে ভেজাল মদের মতো ভেজাল সার্টিফিকেট নিয়ে আসছি কিনা এটিও তো একটি বড় প্রশ্ন হয়ে উঠছে এবং এই জায়গাটিতে আমার মনে হয় যে আসলে আরো গভীরভাবে বোধহয় আমার মনে হয় যে আমাদের স্মার্ট পুলিশ অফিসার অনেক ভালো কাজ করেন, আমরা অ্যাপ্রিশিয়েট করি। মশিউর রহমান, আপনি যদি একটু বলেন প্লিজ। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আইনে একেবারে স্পষ্ট করে যদি আপনি আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-র 11 ধারাটা দেখেন, এখানে 4টা উপধারা আছে এবং সেখানে কতগুলো এক্সেমশনের কথা বলা হয়েছে। বিদেশি মিশন কূটনৈতিক বৃন্দ তারা তাদের পেরিফ্রি, তাদের ওই নির্ধারিত জায়গা, সেগুলোতে আমাদের ওই কিছু প্রফেশনাল লোক তাদের কথা বলা হয়েছে এবং মেডিকেল গ্রাউন্ডে কারা কারা খেতে পারবেন সেই কথাগুলো। ভার্চুয়ালি আইন বলতে এটা কি বুঝিয়েছে, এখন আমাদের হতে পারে নানা রকমের সীমাবদ্ধতার কারণে কখনো কখনো এই বিষয়গুলোকে কম্প্রোমাইজ করা হয়ে থাকে, যেটা আমাদের সীমাবদ্ধতা হতে পারে ম্যান পাওয়ারের সীমাবদ্ধতা, অথবা এই প্রত্যেকটা জিনিসকে পাই টু পাই হিসাব করা হয় না বলে। কিন্তু এই জাতীয় এক্সেপশন এইখানে যে আইনে যেগুলোকে বলা হয়েছে এগুলোর বাইরে যদি কেউ খেতে থাকে সেক্ষেত্রে এটা অন্যায় হতে যাবে। এবং পারমিট নিয়েও একটা লোককে বলা হয়েছে অথরাইজড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে, যাদেরকে যেই জায়গাগুলিকে অথরাইজড করা হয়েছে সেই জায়গাতেই তারা মদ পান করতে পারবেন। তো বেসিক্যালি দেখুন, এটার একটা সামাজিক ব্যাপারও আছে। যারা ইয়াবা, যারা ফ্যান্সি ডিল খান, ওগুলো খেয়ে তারা বড় রকমের ইনটক্সিকেটেড হয়ে তারা যেরকম করে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন এবং এই মানুষগুলো দ্বারাই কখনো কখনো চুরি, ছিনতাই, হত্যার মতো ঘটনা হয়ে থাকে। তো আমরা দিয়ে থাকি যেটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, যারা মদ বা বিয়ার ওয়াইন খেয়ে থাকেন তারা একটা লেভেলের মানুষ, তারা এরকম অনাচার নৈসেন্সটা খুব একটা করেন না। সেই কারণে ওনাদেরকে সেভাবে চেঞ্জ করা হয় না এবং সেটার জন্য আমাদের এই ম্যান পাওয়ার বলুন অথবা এই সামাজিক বা অন্য কতগুলো লিমিটেশন এটা কাজ করে থাকে। কিন্তু আইনের ভিতরে একেবারে স্পেসিফাইড করা কারা এটা খেতে পারবেন, এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড থাকে যে এই ব্যাপক জনগোষ্ঠীকে ভাগাভাগি করা হয়েছে, কেউ এই সুবিধাটা নিতে পারবেন। অনেক ধন্যবাদ। আমার মশিউর রহমান খুব চমৎকার ব্যাখ্যা আপনি দিয়েছেন যে কেন এই ব্যাপারটাকে একটু উদারভাবে দেখা হয়। একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা প্রফেসর আবু ফারুকের কাছে ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আমি আসিফ চৌধুরী বলছি খুলনা থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আজকে ভেজালের যে প্রশ্নটা উঠেছে, যে এই মাদকের যে অংশটা নিয়ে ভেজালের কথা বলা হচ্ছে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে বাংলাদেশে এর চেয়েও ভয়ঙ্কর মাদকদ্রব্য যা কিনা তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ইয়াবা বা এই জাতীয় পণ্যগুলো। সেখানে আমরা তথাকথিত সামাজিক অনুশাসনকে মেনটেন করতে গিয়ে এই মদকে এখনো নিষিদ্ধ বা পরিমিত কাতারে রেখে দিয়েছি। আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে যেসব নেশাদ্রব্য প্রকাশ্য করা হয়েছে, ধরেন সিগারেট, সেখানে কিন্তু ভেজালের পরিমাণটা ওইভাবে আসছে না। রাষ্ট্রের তরুণ সমাজ সেখানে গ্রহণ করছে, তার স্বাস্থ্যকর ক্ষতি হচ্ছে, কিন্তু তার ইনস্ট্যান্ট মৃত্যুর পর্যায়ে কোনো ব্যাপার ঘটছে না। আমার কথা হচ্ছে, এইসব সামাজিক অনুশাসনকে দূরীভূত করে আমরা এমন একটা সমাজ ব্যবস্থা বা এমন রাষ্ট্র এমন পাশে করুক যেখানে এই নিষিদ্ধ জিনিসেই ভেজালের পরিমাণ বাড়ে। আপনারা প্রকাশ্য করে দিতে বলেন। অনেক ধন্যবাদ আপনাকে কুষ্টিয়া থেকে প্রশ্ন না করে মতামত দেওয়ার জন্য। আমি একটু কন্ট্রিবিউশন করি স্যার এখানে, এক সেকেন্ড একটা কন্ট্রিবিউশন করি। আমরা কয়েক মাস আগে এক ইন্ডিয়ান ইয়াবা ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছিলাম, তার নাম হযরত আলী। উনি মিয়ানমার থেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে 15,000 পিস ইয়াবা নিয়ে এসে ঢাকায় ধরা পড়েছিলেন। তো আমি জিজ্ঞেস করেছিলাম, সে বাংলা ভাষা জানে ভালো করে, যে তুমি ইন্ডিয়াতে ইয়াবা বিক্রি না করে কেন বাংলাদেশে বিক্রি করতে আসো? তো ও আমাকে স্পষ্ট করে বলে দিল যে ইন্ডিয়াতে ইয়াবার খুব একটা ডিমান্ড নাই। কেন নাই? বলে যে আমরা তো মঠ ইত্যাদি খেয়ে আমাদের ওই ডিমান্ডটাকে মিট আউট করে ফেলি, ইন্ডিয়ার মানুষরা খায় না। তো বাংলাদেশে হ্যাঁ কিছু কিছু মানুষরা এরা বিভিন্ন কারণে এই নেশা জাতীয় আইটেমস কিছু গ্রহণ করে থাকেন। তো সেগুলোর ব্যাপারে আমাদের নানা রকমের রেস্ট্রিকশন থাকছে বলেই আমাদের লোকেরা কেউ। অনেক ধন্যবাদ। আমি এই প্রশ্নটাই করব প্রফেসর আবু ফারুককে। স্যার, আপনি তো পুরো পৃথিবী ঘুরেছেন, দেখেছেন, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে আমাদের ভারতবর্ষ পাশের দেশে। এই যে বলা হচ্ছে যে একটু যদি বিয়ার কিংবা অল্প স্বল্প পরিমাণ যেটা অ্যালকোহল থাকে, যেটা অতটা ইনটক্সিকেশন তৈরি করবে না, মানুষ অতটা টিপসি হবে না, যেটা মশিউর সাহেব বলেছেন যে সামাজিক নৈশাঞ্চ তৈরি করে না, সেই ব্যাপারে কি উদারভাবে দেখার সুযোগ আছে কিনা? তাহলে তো ইয়াবার মতো, হেরোইনের মতো, যেটা খুবই ক্ষতিকর,
তরুণ সমাজকে শেষ করে দিচ্ছে, তার নিয়ন্ত্রণ অনেকখানি কমানো যেত। এইটাকে আপনি কম্পেয়ার করবেন কিনা, একটু উদারভাবে দেখবার সুযোগ আছে কিনা আমাদের বাংলাদেশে? আপাত দৃষ্টিতে মনে হয় যেন ব্যাপারটা ওরকমই, কিন্তু আসলে আমার কাছে কিন্তু তা মনে হয় না। জি, কারণ আমরা যেটা দেখি আমাদের এই অভিজ্ঞতায়, টক্সিকোলজি বা ফার্মাকোলজির যে সব জ্ঞানগুলো আমরা পাই বিভিন্ন বইতে, বিভিন্ন অভিজ্ঞতায়, অন্যদের অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ, সেখানে মাদক, একটা মাদক আরেকটা মাদককে আনে। ছোট মাদক মাঝারি মাদককে ডাকবে, মাঝারি মাদক বড় মাদককে ডাকবে, এটাই নিয়ম। এখন আপনি যখন নাকি ছোট একটা মাদককে এখানে পারমিট করবেন, তখন কিন্তু আপনাকে ধীরে ধীরে আরেকটু উপরের দিকে যেতে হবে। এই লেভেলটাকে মেনটেন করা কিন্তু খুব মুশকিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার মধ্যে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা। মাদকের ব্যাপারটা তো দীর্ঘদিন ধরে আমাদের কাছে খুব বড় সমস্যা। সবই আপনি কি মাদকের মধ্যে ফেলছেন কেন, এই প্রশ্নই আমরা করছি। পৃথিবীর সব দেশে কিন্তু এগুলোকে মাদকে ফেলছে না। হুইস্কি কি, ওয়াইন, বিয়ার সবগুলোকে মাদকে ফেলছে কিনা ওই নিয়ন্ত্রণের জন্য। এটা হলো যে আমাদের ওই ওষুধের বেলায় এলিক্সির বলে একটা ডোজেস ফর্ম আছে আমাদের, যেখানে 5% এর বেশি অ্যালকোহল থাকতে পারবে না। তো সেটাও কিন্তু আমরা বাধ্য হয়েছি বন্ধ করতে, কারণ ওইটা দিয়ে ওই ওষুধ বানাতে গিয়ে, যেমন ধরুন প্যারাসিটামল, আমরা আগে এলিক্সির বানাতাম অ্যালকোহল এবং পানি দিয়ে মিশিয়ে, তো দেখা যেত যে প্রচুর বিক্রি হচ্ছে, এবং ওই বাচ্চাদের জন্য তৈরি করা হতো, ওইটা বাচ্চার বাবা মায়েরাই খেয়ে ফেলে, ওটা বাচ্চাদের পৌঁছে না আর কি। তো এই যে এভিলেবিলিটি, আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এভিলেবিলিটি যখন থাকে, তখন কিন্তু অনেকে ঔৎসুক্যের কারণে, কৌতূহলের কারণে একটু একটু করে নেশা হয়, একটু খাই আরেকটু খাই, এই করে করে এটা কিন্তু একটা নেভার এন্ডিং প্রসেস। এখানে আসলে থামানো মুশকিল। তো সেখানে তাহলে থামাবো কিসে, আমরা তাহলে নিয়ন্ত্রণটা কিভাবে করব? এই ব্যাপারে একটা হতে পারে যেটা, সেটা হলো যে ওই আমি আমাদের পুলিশ কমিশনার সাহেবের যে কথাটা, সেখান থেকে আসি যে লাইসেন্সের বিষয়টা, এটা ঠিক। আমাদের যে নার্কোটিক অ্যাক্ট আছে 1990, সেখানে আমরা ক্লাসে পড়ানোর সময় আমাদেরকে ছাত্ররাও জিজ্ঞেস করে লিমিটেশন গুলো। লাইসেন্স দেওয়া ঠিকই আছে, কিন্তু এই যে উত্তরাতে যে রেস্টুরেন্টে বসে এই ছেলে মেয়েগুলো খাচ্ছিল মদ, সেখানে কি লাইসেন্স ছিল? ছিল না, ওটাকে পুলিশ বন্ধ করে দিয়েছে। আপনি বন্ধ করেছেন কয়টা, বা বন্ধ করবেন কয়টা? ঢাকাতে প্রচুর দোকানে রাতের বেলা এটা সার্ভ করা হয়, এবং এটা একেবারে কেউ জানে না, আমার কাছে বিশ্বাস হয় না। কাস্টমাররা যদি জানে, তাহলে আমাদের গোয়েন্দা দপ্তর জানবে না কেন? গোয়েন্দা দপ্তর জানলে পুলিশ ব্যবস্থা নেবে না কেন? এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু একটার সঙ্গে আরেকটা রিলেটেড। সবগুলো দোকানে যাদের লাইসেন্স নেই, সেইভাবে শক্ত ব্যবস্থা যদি নেন, নিশ্চয়ই একটা দমন হবে। দ্বিতীয় হলো যে আমার যদি মদ খাওয়ার পারমিট থাকে, যেটা আমাদের পুলিশ বন্ধু ঠিকই বলেছেন যে অ্যাসোসিয়েট প্রফেসর অফ এনি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, পাবলিক মেডিকেল কলেজ, প্রাইভেট না, আবার পাবলিক মেডিকেল কলেজেরও অ্যাসোসিয়েট প্রফেসরের নিচে হতে পারবে না, আবার ডিপার্টমেন্ট হতে হবে টক্সিকোলজি বা ফার্মাকোলজি। এর বাইরে আপনি অ্যানাটমির অ্যাসোসিয়েট প্রফেসর, আপনি পেডিয়াট্রিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর, তাইলে হবে না। গাইনোকোলজির অ্যাসোসিয়েট প্রফেসর, উনি সার্টিফিকেট দিবেন যে হ্যাঁ ওনাকে একটু মদ খাইতে দেওয়া হোক, এটা হবে না। তারপরেও কথা থাকে, তারপরেও কথা আছে, সেটা হলো যে কোন পারপাসে ডাক্তার সাহেব যে দিলেন পারমিশনটা, কি জন্য দিলেন? ডিপ্রেশনের রোগী যারা খুব মেনিয়াক ধরনের হয়ে গেছে, তাদেরকে ঠেকানোর জন্য আমার যে অ্যাভেলেবল ওষুধগুলো, সেই ওষুধগুলোতে কাজ করছে না, তখনই শুধুমাত্র এই মেডিকেল সার্টিফিকেট দেওয়া যাবে। এখন আমাদের আগে ওষুধ ছিল না, এই ট্রাঙ্কুইলাইজার ধরনের, হিপনোটিক, সিডেটিভ, এখন কিন্তু প্রচুর বাজারে, প্রচুর বিজ্ঞান অনেক এগিয়েছে, আমাদের এখন আর মদ খাওয়াতে হয় না, রোগীকে আমরা ওষুধ দিয়েই চিকিৎসা করতে পারি। অতএব এই সিস্টেমটা যদি আমরা এখন পুনর্মূল্যায়ন করি, আরেকটু রেস্ট্রিকশন করি, তাতে কোনো অসুবিধা নাই। শেষ কথাটা হলো, এই প্রসঙ্গে শেষ কথাটা হলো যে আপনি যখন নাকি লাইসেন্সটা পাবেন, নির্দিষ্ট দোকান আপনাকে বলতে হবে যে আপনি কোন জায়গা থেকে খাবেন, আপনাকে ওই দোকান থেকেই খেতে হবে, 1। 2, যদি আপনি ওখানে বসে খেতে চান বা ওখান থেকে কিনে বাড়ি নিয়ে যেতে চান, আপনাকে ইউ হ্যাভ টু শো দ্য লাইসেন্স। সবসময় ইউ হ্যাভ টু হ্যাভ ইট উইথ ইউ, আদারওয়াইজ এটা বেআইনি কাজ হবে। তা আমি আমার পুলিশ বন্ধুদেরকে অনুরোধ করব যে আইনের এই ধারাগুলো আপনারা একটু জেনে নিন এবং সেটাকে ব্যবহার করুন। ব্যবহার করলে তখন কিন্তু অটোমেটিক্যালি একটা চাপ থাকে এবং একটা কাজ একটু বেশি হয় বলে মনে হয়। আমি অন্য একটা প্রসঙ্গে বলি, এই প্রসঙ্গের বাইরে গিয়ে হোমিওপ্যাথি দোকান, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলি। 2016 সালে একটা জাতীয় ওষুধ নীতি, তৃতীয় জাতীয় ওষুধ নীতি করার সময়
ওই সাব কমিটির আমি ছিলাম কনভেনার। আমি খুব ছোটখাটো মানুষ, বেশি কিছু জানি না, তারপরেও আমাকে সরকার থেকে এবং মন্ত্রণালয় থেকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমরাও চেষ্টা করেছি একটা সুন্দর ওষুধ নীতি বানানোর জন্য। সেখানে ওই অ্যালোপ্যাথি শুধু না, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি সবগুলো সিস্টেমকেই আমরা একটা সিস্টেমে এনেছি, যেটা আগে ছিল না। আগে হোমিওপ্যাথি বা এদের উপরে ওষুধ নীতি ছিল না, শুধু অ্যালোপ্যাথির উপরে ছিল। 1982 যে ওষুধ নীতি সেটি কিন্তু শুধুমাত্র অ্যালোপ্যাথির উপরে, অন্যগুলোর উপরে ছিল না। তা আমরা দেখেছি যে মৃত সঞ্জীবনী সুরা নামে একটা মদ বিক্রি হতো ওষুধের নামে, এবং সেটা আমরা বন্ধ করেছিলাম। সেই গবেষণাটাও আমার ছিল, প্রচুর গালি খেতে হয়েছিল, মামলাও হয়েছিল। তো যাই হোক, আমরা কোনো মতে বেঁচে গেছি ওখান থেকে। পরবর্তীকালে সরকার এগুলাকে নিষিদ্ধ করেন। নিষিদ্ধ করাটা কিন্তু একটা খুব বড় কাজ। সরকারের যখন নাকি শক্ত একটা অবস্থান থাকে ভেজালের বিরুদ্ধে, নকলের বিরুদ্ধে, তখন কিন্তু বন্ধ করা যায়। বাংলাদেশে মৃত সঞ্জীবনী সুরা যেই পরিমাণে ব্যবহার হতো, এখানে যারা একটু মুরব্বী গোছের নাগরিক বৃন্দ আমাদের দর্শকরা আছেন, তারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে কি একটা ভয়াবহ অবস্থা ছিল মৃত সঞ্জীবনী সুরা। এবং সেখানে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। অনেকে তখন বলছিলেন যে একটা মহা কাণ্ড হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, এটা বন্ধ করা যাবে না, কিন্তু বন্ধ ঠিকই হয়েছিল এবং এখন আর এইটার জন্য কেউ হাহাকার করে না। এই হোমিওপ্যাথি দোকানগুলো তারা বলল যে তাদেরকে অ্যালকোহলের লাইসেন্স দিতে হবে। কেন দিতে হবে? তারা নাকি ওষুধ বানায়, মাদার টিংচার নাকি বানায়। অলিতে গলিতে কতগুলো দোকান, তারা মাদার টিংচার বানাবে গাছপাতা দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে, এটা বিশ্বাসযোগ্য? কিন্তু তারপরেও কিন্তু তারা এটা নিয়ে আর্গুমেন্ট করছে, কারণ হলো ব্যবসা। ওই ব্যবসার ব্যাপারে যদি আপনি ব্যবসা এবং অপব্যবসা এটাকে ডিফারেন্সিয়েট করতে না পারেন, তাহলে কিন্তু মুশকিল। অনেক ধন্যবাদ প্রফেসর ফারুক, আমি আপনার কাছে আবারও আসবো। না, অনেকক্ষণ বলেছেন আপনি, অনেকক্ষণ, আরো দর্শক, আমাদের আলো বক্তা আছে। জি, 10 সেকেন্ড। এটা খুব গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথি দোকানে আমরা বলেছিলাম যে 30 ml পর্যন্ত এই ইয়েটা বানানো যাবে, এবং এটা মাত্র কয়েকটা ইন্ডাস্ট্রি, যারা বড় ইন্ডাস্ট্রি, তাদেরকে দেওয়া হবে। হাজার হাজার হোমিওপ্যাথি দোকান তারা ইন্ডাস্ট্রি নাম নিয়ে অ্যালকোহলের লাইসেন্স নিচ্ছে। আমার ধারণা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর একটু চেক করলেই দেখতে পারবে তারা কি আসলেই মাদক টিংচার বানায়। সম্ভব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রফেসর ফারুক। ডক্টর লেলিন চৌধুরী, এই সমস্যার সমাধানটা আমরা কিভাবে খুঁজবো? এতগুলো মৃত্যু যে ঘটে গেল, আমরা যদি একটু মানে বৈশ্বিক চিত্রটা দেখি, এক্স্যাক্টলি গ্লোবাল বার্ডেন অফ ডিজিজেস এর একটি সমীক্ষা রয়েছে। ওরা বলেছে পৃথিবীতে প্রতি 3 জন লোকের 1 জন মদ্যপান করে, এবং সারা পৃথিবীতে প্রতি বছর 28 লাখ লোক মারা যায় হচ্ছে মদ্যপানজনিত কারণে। বলছে এই কারণে যে একটি হচ্ছে টক্সিসিটি বা পয়জনিং, বিষক্রিয়া, আরেকটি হচ্ছে অতিরিক্ত মদ্যপানের কারণে লিভার ইত্যাদি ডিজিজ হওয়ার কারণে। ঠিক বাংলাদেশে কিন্তু রিফ্লেকশন একটু ভিন্ন। পৃথিবীতে যতগুলো দেশ মদ্যপানের তালিকায় শীর্ষে, তার মধ্যে ডেনমার্ক 1 নম্বর, আর নিচের দিকে যে 10টা দেশ আছে, বাংলাদেশ কিন্তু তার মধ্যে একটি। সেখানে কিন্তু মদ্যপান সামাজিক সমস্যা অথবা হেলথ প্রবলেম এই বিষয়টা তৈরি হয়নি, তৈরি হচ্ছে ভেজাল মদ। আমাদের পুলিশ অফিসার বন্ধু যথার্থই বলেছেন, নিয়ন্ত্রণ যেটি আছে, এই নিয়ন্ত্রণ কিন্তু সামাজিক ভারসাম্যের কোনো হীনতা করছে না, অসাম্য তৈরি করছে না। তাহলে ভেজাল মদের ব্যাপারটা আসে কখন? এর আগেই যে কথাটা এসছে, যখন মদের স্বাভাবিক যে সরবরাহ, এর মধ্যে কোনো ঘাটতি তৈরি হয়। ঘাটতি তৈরি হলে যারা কোনো না কোনোভাবে আসক্ত, তারা অন্য কোনো উৎস থেকে মদটা পেতে চায় বলেই কিন্তু তখন মিথানল মিশ্রিত মদ অথবা ইত্যাদি তারা জোগাড় করে মৃত্যুবরণ করে। তাহলে আমাদের প্রথম কী কাজ করতে হবে? খুব নিশ্চিতভাবে যে মানসম্পন্ন মদ্য এই নিয়ন্ত্রণের ভেতর দিয়ে যেসব জায়গায় দরকার, সেই সরবরাহটা অক্ষুণ্ণ রাখা, খুব পরিষ্কার কথা কিন্তু এটি করা। দ্বিতীয়ত হচ্ছে, প্রফেসর ABM ফারুক যথার্থই বললেন, হোমিওপ্যাথির নামে বিভিন্ন জায়গায় ইথাইল অ্যালকোহলের যে ব্যবহার এবং অপব্যবহার। আমি ব্যবহার অপব্যবহার বললাম এই কারণেই যে একটি নিয়ম রয়েছে, যেখানে ইথাইল অ্যালকোহলের মানে মদ তৈরির মূল উপাদানের অপব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে মিথানল মিশিয়ে সেটি দেওয়ার কথা। আমরা এটাকে বলি মেথিলেটেড স্পিরিট। এই মেথিলেটেড স্পিরিট কিন্তু অনেক জায়গায়, বিশেষ করে প্রান্তিক দরিদ্র মানুষরা মদের বদলে গ্রহণ করে। এই জায়গায় একটি কড়াকড়ি করা। এবং তৃতীয় যে ব্যাপারটা, একটা ব্যাপার আমাদের বোঝা উচিত, কোনো কিছুই নিয়ন্ত্রণ করে নিষিদ্ধ করে সফল হওয়া যায় না যদি না সামাজিকভাবে সেটিকে গ্রহণ অথবা বর্জন করা হয়। পৃথিবীর অনেক দেশ আছে
মদ নিষিদ্ধ, মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশ, কিন্তু সেখানে আমাদের চেয়ে অনেক গুণ বেশি মানুষ মদ্যপান করে। বাংলাদেশে কিন্তু বিদেশি মদ অথবা অথরাইজড যারা মদ খাবে তাদের ক্ষেত্রে অনেক নিষেধ আছে, কিন্তু আমরা জানি প্রান্তিক জনগোষ্ঠীর একটি অংশ, বিশেষ করে নানা ক্ষুদ্র নৃগোষ্ঠী, পাহাড়ি নৃগোষ্ঠী, তারা নিজেরা মদটি তৈরি করে। সেখানে কিন্তু তাদের জন্য আইনটা প্রয়োগ করা হয় না, অথবা আইনটা ভিন্ন রকম। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা সব মানুষেরা কিন্তু সেখানে গিয়ে মদ্যপান করি না। কেন করি না? কারণ আমাদের অধিকাংশ মানুষের সোশ্যাল ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস বেসড যে সাইকোলজিক্যাল ভ্যালুস, এগুলোর মধ্য দিয়ে আমরা রিফ্রেইন করি। তাহলে ব্যাপারটা কোথায়? যদি নৈতিকতা, যদি মোরাল ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস ঊর্ধ্বে থাকে, তাহলে এটি নিষিদ্ধ কি না এটা বড় কথা না, মানুষ বর্জন করবে। আর সেটি না হলে মানুষ গ্রহণ করবে। এজন্য নিষেধ করলে নিষিদ্ধ গন্ধমের প্রতি মানুষের যে আকর্ষণ, এই আকর্ষণটা বাড়ানো হয়। এ কারণে আমি মনে করি যেসব পানীয়র মধ্যে খুব কম পরিমাণ অ্যালকোহল রয়েছে, যেগুলো গ্রহণের মধ্য দিয়ে নেশার অনন্য বড় জায়গাগুলিকে আমরা সংকুচিত করে আনতে পারি, সেই জায়গাটা আমাদের ভাবা দরকার, খুব গভীরভাবে ভাবা দরকার। কারণ ইয়াবা যে প্রবলেম তৈরি করে, ধরা গেল একটা বিয়ার যেটিতে খুব কম অ্যালকোহল রয়েছে, সেটা কিন্তু ওরকম প্রবলেম তৈরি করে না। যেটা আমাদের পুলিশের উপকমিশনার কিন্তু এম্পিরিক্যাল এভিডেন্সের কথা বলেন ভারতের ক্ষেত্রে, ইয়াবা ওইভাবে মার্কেট তৈরি করতে পারে না। এই কারণে কিন্তু আমাদের পুরো একটা প্র্যাগম্যাটিক, বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে ভাবা দরকার। কারণ আমরা দেখেছি, আমরা যত জায়গায় থিওরিটিক্যালি ভেবেছি, আমরা কিন্তু ভুল করেছি। পৃথিবীর তো গ্লোবালাইজেশন হয়ে গেছে, বিশ্ব তো এখন একটা জায়গা। আমরা চাইলেও অনেক কিছু আটকাতে পারবো না, আবার চাইলেও সব কিছু গ্রহণ করতে পারবো না। আমার দেশের মানুষ তার সংস্কৃতি, তার ধর্মীয় বিশ্বাস, তার সামাজিক আচরণ ইত্যাদি মিলে একটি গ্রহণযোগ্য জায়গায় না গেলে কিন্তু প্রতি বছরই এরকম ভেজাল মদে মৃত্যুবরণ করে, অথবা অন্যান্য নেশায় মৃত্যুবরণ করে। আমাদেরকে ভেজাল মদ শুধু না, পুরো নেশার জায়গাটিকে আমাদের টোটালি হলিস্টিক্যালি এটাকে অ্যাপ্রোচ করতে হবে। সেই অ্যাপ্রোচটা করার জন্য আমাদের আসলে রিঅ্যাক্টিভ না, প্রতিক্রিয়া না, কয়েকজন মারা গেল আমরা অভিযান শুরু করলাম, ওরকম না। একটা প্রোঅ্যাক্টিভ প্ল্যান, অর্থাৎ যে প্ল্যানটা অনুসরণ করে আমরা পুরো জনগোষ্ঠীকে চালিত করবো, সেরকম একটি পরিকল্পনার দিকে যাওয়া দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। হেলাল ভাই যদি একটু বলেন। না, প্রথমত হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, এটা হচ্ছে ভেজাল মদ। মদ নিয়ে কিন্তু আসলে তেমন কোনো আলোচনার সুযোগ নেই, বিকজ এটা সারা পৃথিবীতে মানুষ খাচ্ছে। এবং যেটা মশিউর ভাই খুব সুন্দর করে বলেছেন যে আমাদের কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? আপনি দেখেন, আমাদের দেশে এখন আমরা প্রায় 500-র উপরে পণ্য দেশের বাইরে রফতানি করছি। রফতানিকারকরা দেশে আসছেন, বিদেশিরা। আমাদের এখানে প্রায় 15 লক্ষর উপরে বিদেশিরা কাজ করছে আমাদের দেশে। তো তারা তো সন্ধ্যার পরে চাইবে যে তারা একটু অ্যালকোহল নেবে, তারা নেবে। অতএব এইটা আমার মনে হয় যে মশিউর ভাই যে কথাগুলো বলেছেন, আমার সঙ্গে একেবারে শতভাগ একমত যে এটাকে নিয়ন্ত্রিতভাবে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এখন যিনি মদের মধ্যে ভেজাল মেশান, এটা কিন্তু শুধু আজকে মদের ক্রাইসিস হচ্ছে, আমরা যেটা বলছি যে মদের আমদানি কমে গেছে, অথবা এই মুহূর্তে কাস্টমস অথবা পুলিশ খুবই নজরদারিতে রেখেছে আমাদের ওয়্যার হাউসগুলো, সেই কারণে বিদেশি মদ্যপেয় অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। বিষয়টা ওই জায়গার চেয়ে আমার কাছে খারাপ মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ভেজাল মদ তৈরি করার কোনো সুযোগ কিন্তু নাই। যারা ভেজাল মদ তৈরি করছেন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থানটা পরিষ্কার হওয়া দরকার। এটা একেবারে ভেজাল মদ তৈরি করার, ভেজাল দুধ বিক্রি করা কিন্তু একরকম না। ভেজাল দুধ খেলে সে হয়তো বা কষ্ট পাবে, অসুস্থ হলে সে সুস্থ হবে, বাট ভেজাল মদ খেতে সে সাথে সাথে মারা যাচ্ছে। এবং যে কথাটা বলা হচ্ছে যে 30 জন 40 জন মারা গেছে, আজকে যে ডিবির যে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বললেন যে প্রতিদিন নাকি ভেজাল মদ বিক্রি হচ্ছে প্রায় 4 থেকে 500 বোতল। 4 থেকে 500 বোতল যদি ভেজাল মদ বিক্রি হয়, সেই ক্ষেত্রে তো অনেক বেশি লোক মারা যায়। অনেক মৃত্যু কিন্তু আমরা জানিও না, অনেকে লজ্জা, পারিবারিকভাবে লজ্জা শরমের কারণে হয়তো তারা বলেও না। আমার মনে হয় এই জায়গাটা সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার। কোনো কারণেই কেউ ভেজাল মদ তৈরি করতে পারবে না, কারণ মদটা কিন্তু আসলে এটা অনেক কিছু মিলেই মদটা যেহেতু তৈরি হয়, সেটা টেকনোলজিটা যেহেতু আমাদের জানা নাই। দুধের মধ্যে পানি মিশালাম, অথবা মুরগির মধ্যে একটু অ্যান্টিবায়োটিক পাওয়া গেল, এইগুলো তো এক ধরনের অন্যায়, ঠিক আছে। কিন্তু এই অন্যায় সঙ্গে মদ 2 নম্বর করার মধ্যে আমরা মনে করি ঔষধ 2 নম্বর করছে, ওষুধ খেয়ে মরে যাচ্ছে মানুষ, তো এটা তো আমি ওইটার সঙ্গে মিলাতে পারবো না।
তো সেই জায়গাটা আমাদের আসলে সবচেয়ে বেশি প্রিকশন নেওয়া দরকার। এবং যারা এই কাজগুলো করছেন তারা যদি কেউ বলা হচ্ছে তারা ব্যবসায়ী, কিন্তু তারা না, তাদের কোনো ট্রেড লাইসেন্স নাই, তাদের কোনো টিন নাম্বার নাই। তারা সুযোগের সন্ধানটা খুঁজে বেড়ায় যে কখন চাহিদাটা বেড়ে যায়। চাহিদাটা বাড়ছে কখন? যখন আমদানি কমে যাচ্ছে, যখন খুব ক্লোজ মনিটরিংয়ে নিয়ে যাচ্ছে আমাদের মাদক অধিদপ্তর বলেন অথবা আমাদের পুলিশ বাহিনী বলেন বা কাস্টমস বলেন, তখন কিন্তু বাজারে এক ধরনের সংকট তৈরি হচ্ছে। যখন সংকট তৈরি হচ্ছে, ওই বোতলগুলো যেহেতু বাইরে খালি পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, ওই বোতলগুলোতে নিয়ে কিন্তু ওরা এই দুষ্কর্মগুলো করছে। অতএব আমার মনে হয় যে কাজটি খুব কঠিন আমার কাছে মনে হয় না। যারা এইটা মানে এটা হত্যা মামলায় যেতে হবে, এটা ভেজাল মামলায় গেলে কিন্তু সে 3-4-5 বছরের মধ্যে বেরিয়ে যাবে। এটা এক ধরনের হত্যা, এক ধরনের না, সরাসরি হত্যা। হ্যাঁ, এবং সে মানে পয়সা নিচ্ছে একজন গ্রাহকের কাছে, সে পয়সা নিয়ে বিক্রি করছে, সেটা হচ্ছে বিষ, সেটা খেয়ে সে মারা যাচ্ছে। অতএব এটা হত্যা মামলা রুজু করা, এরকম একটা আইন যদি করা যায় যে যারা এটা, এবং সেই হত্যা মামলাটা হবে 4 দিন বা 5 দিনের মধ্যে ট্রায়াল করে। কারণ এইটা যদি যেমন আজকে আমরা RTVতে কথা বলছি, আসার সময় দেখলাম যে অন্য একটা টিভিতে কথা হচ্ছে একই বিষয় নিয়ে, তো আমরা হয়তো কথা বলছি কালকে বা পরশু এটা অন্য চ্যাপ্টারে আবার চলে যাবে, আমরা ভুলে যাব। সেই ক্ষেত্রে 4 দিন বা 5 দিনের ট্রায়াল করে তাকে তার মৃত্যুদণ্ডটা কার্যকর করা। তাইলে হবে কি, এই বিষয়গুলো যখন খুব শক্ত করে মানুষের সামনে আসবে, মানুষের সাথে নিবৃত্ত হবে। এখন দেখছে যে তার একটা ভেজালের মামলা হচ্ছে, তো ভেজালের মামলা হচ্ছে 6 মাস জেলে। অনেক ধন্যবাদ। একজন দর্শক বোধহয় যোগ দিয়েছেন, যে দর্শক একটু বলুন আপনার প্রশ্নটি কি, আমরা আলোচনায় ফিরবো প্রশ্নটি নিয়ে। ওয়ালাইকুম, আমার নাম রাজু, আমি মোহাম্মদপুর থেকে বলছি। জি বলুন। রুবাদ ভাই, আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে যেহেতু আমাদের এখানে সরকারিভাবে, আমার জানার স্বল্পতা থাকতে পারে, তারপরে বলছি সরকারিভাবে হয়তো আমাদের এখানে আমদানি নিষিদ্ধ বিদেশি মদ, কিন্তু কিছু কিছু সেক্টরে যেমন দূতাবাস বা বাকি তারা আনতে পারে। তো সেখান থেকেই মূলত এটা বের হয়ে বিভিন্ন জায়গায় সয়লাভ হচ্ছে। তো যেহেতু এত কিছু আসছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের যিনি পুলিশ ভাই তিনি যেটা বললেন যে কিছু কিছু ক্ষেত্রে পারমিশনও আছে, তাহলে এটাকে কি সরকারিভাবে আনার বা লাইসেন্স এইভাবে করা যায় না আমদানি? তাহলে আমরা তো বিশাল একটা রাজস্ব হারাচ্ছি। এই যে হিউজ পরিমাণে মদ আসছে এবং সেই মদ কোনো না কোনো ভাবে সবাই কনজিউমও করছে, কিন্তু রাজস্বের বেলায় কিন্তু ফাঁকা, এখানে কোনো রাজস্ব সরকারিভাবে আদায় হচ্ছে না। তো এই বিষয়টা আসলে কি, এটা একটু, আর সাথে ছোট্ট একটা সম্পূরক প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে ড্যান্ডি নিয়ে, ড্যান্ডি নামক একটা মাদক আছে আপনারা জানেন, এটা একেবারে রাস্তাঘাটে ছোট ছোট ছেলে মেয়েরা নিচ্ছে। সবচেয়ে মানে মর্মান্তিক বিষয় যেটা, আজকে দুপুর ঠিক 1টায় গুলিস্তান 1-এ কোনো একটা কাজে আমি গিয়েছিলাম, দেখলাম যে ওই রোড ডিভাইডারের উপরে 4টা ছোট্ট বাচ্চা, এটা আমার একেবারে চোখের সামনে দেখা, পলিথিনের মধ্যে তারাও সেটা নিয়ে সবার সামনেই যাচ্ছে, পথ শিশু যারা। এবং সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ আছে, সার্জেন্ট আছে, এবং আমি মানে একেবারে হতবিহ্বল হয়ে দেখলাম যতক্ষণ জ্যামের মধ্যে বসেছিলাম যে তারা টেনেই যাচ্ছে। তো এই যে আজকে এতজন মারা গেছে, পরে আমরা সবাই উদ্যোগী হয়েছি, এই শিশুরা যখন গণহারে মরবে তখন কি আমরা উদ্যোগী হব না? আমাদের এই বিষয়টা এখন খুব স্ট্রংলি দেখা উচিত। আমার এই দুটোই প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ রাজু ভাই প্রশ্ন করবার জন্য এবং আপনার যে পর্যবেক্ষণ সেটা জানানোর জন্য। মশিউর ভাই কি কিছু বলবেন এই বিষয়ে, উনি যে অবজারভেশনটি রাখলেন? হ্যাঁ, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং এই মোহাম্মদপুরের এই সম্মানিত বাসিন্দা উনি ভালো একটা কথা বলেছেন, এই ডেন্ডি বা এই জুতার সলিউশন নিয়ে। আমরাও দেখি এগুলো আপনি প্রত্যেকটা অঞ্চলে দেখবেন, উত্তরা বিমানবন্দর, এমনকি ক্যান্টনমেন্ট, এই রেডিসনের পাশে সেই জায়গাগুলোতে হতে থাকে। এইগুলো যে বাংলাদেশে একেবারে নিষিদ্ধ কোনো আইটেম, মাদক আইটেমস, এগুলোও না। এগুলো জুতার তলা লাগানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং একেবারে অনাথ বাচ্চা যারা, অল্প বয়সী বাচ্চা, মধ্যবয়সী বাচ্চা, এরা অনেকে এগুলো খান এবং এগুলো খেয়ে খেয়ে তারা চুরি চামার এগুলো করতে থাকে। তো এগুলো নিষিদ্ধ আইটেমস এর মধ্যে বাংলাদেশে না। পুলিশের জন্য সমস্যা হলো ট্রাফিক সার্জন অথবা ট্রাফিকের কনস্টেবল বা যেই হোক, এর বিরুদ্ধে আইনানুগ কি ব্যবস্থাটা নেবে? আমাদের আইনেতে এটা নিষিদ্ধ আইটেমস না। এদেরকে আমরা ধরে থানায় নিয়ে আসতে যাবো, থানায় নিয়ে আসতে গেলে সেখানে তাকে কতদিন আমি রাখবো? আমার থানাতে তো কোনো অ্যাকোমোডেশনের জায়গা নাই, ওকে খাওয়াবে কি? আমরা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে যদি থাকতে এরকম পথ শিশু যারা থাকছে বা এরকম নন ট্র্যাডিশনাল কতগুলো আইটেমস খেয়েও যারা এক ধরনের নেশা বোধ করে থাকে, তাদেরকে একটা কারেকশন সেন্টার্সে রেখে বা সেখানে রেখে তাদেরকে নার্চার করা হবে, তাদেরকে বোঝানো হবে। সেই জায়গাগুলো বাংলাদেশে দুর্ভাগ্যজনক ভাবে নাই। ধরে নিয়ে আসবে আমরাই,
এই আমাদের কাছে থাকবে, একটা সময় আমাদেরকে খাওয়াতে হবে, পড়াতে হবে, এবং তারা নানা রকমের nuisance করে থাকে। সেই কাউন্সিলিং দেওয়ার সুযোগ আমাদের না থাকার কারণেই ট্রাফিকের সার্জনের কাছে থাকলে সে হয়তো বা কতক্ষণ দৌড়ঝাঁপ দিয়ে তাকে সেখান থেকে দৌড়িয়ে দিবে, কিন্তু আলটিমেটলি সে তাকে কোন জায়গায় অ্যাকোমোডেট করবে, এই বিরাট একটা ডিলেমা আমাদের কাছে সব সময় থেকে যাচ্ছে। তো এটার নিয়ন্ত্রণের পথটার বিষয়গুলো সম্পর্কে আমি একটুখানি কথা বলতে চাচ্ছি যে যাদের একটা তেলে ভেজাল হলে আমাদের রান্না করার জন্য তেলটা আমাদেরকে নিতেই হবে। ঔষধের ভেজাল হয়, আমি নিজেও গত বছর উত্তরাতে অনেক বড় একটা ভেজাল ঔষধের কারখানা ধরেছিলাম, যেখান থেকে বাংলাদেশের রিকগনাইজ সবগুলো ডিসপেন্সারি ঔষধ নিত। তো আমি ঔষধ ভেজাল না সত্য এটা আমি জানি না, কিন্তু আমার অসুখ হলে আমাকে ঔষধ নিতেই হতে যাচ্ছে। কিন্তু মদ আমাদের জীবন ধারণের জন্য এখন এরকম অপরিহার্য কোনো আইটেমস না যেটা আমাকে খেতেই হবে। আমি বিনীতভাবে দেশবাসীকে অনুরোধ জানাবো যে আপনি যদি পারমিট না থাকে, সেটা মেডিকেল গ্রাউন্ডে হোক অথবা কৃষ্টি সংস্কৃতির কারণেই হোক, তাহলে আপনি মদটা গ্রহণ করা থেকে বিরত থাকুন। আর যদি একান্তভাবে আপনাকে নিতে হয় পারমিট সহ, তাহলে আপনি এই টেলিফোনে অনলাইনে চুরি করে একেবারে পথের মানুষ যাকে খানিক পরে আপনি চিনবেন না, টেলিফোনে পরিচয়, সেই লোকটা যার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, আমি তাকে কি মদ দিলাম, বিদেশি মদ না দেশি মদ, না তাকে বিষ তুলে দিলাম, এরকম একটা লোকের কাছ থেকে তুলে নেবেন না। বাড়িধারা ডিওএইচএস এ নদী এন্টারপ্রাইজের আল মামুন যে ভদ্রলোক মদ খেয়ে মারা গেলেন, আরেকজন কাজী শেহজাদ, দে আর ভেরি স্মার্ট পিপল। আমি একদম জীবিত, তার সাথে আমার ইন্টারভিউ হয়েছে গতকালকেও। হি ইজ ভেরি স্মার্ট অ্যান্ড এডুকেটেড জেন্টলম্যান। তাকে বলা হলো যে আপনি এখান থেকে নিলেন কেন? ওনারা এই মদের বোতলটা সংগ্রহ করার আগে কিন্তু কেরু কোম্পানির বেশ কয়েক মদ খেয়েছেন, তারপরেও বিদেশি একটা ফ্লেভার পাওয়ার জন্য, আরেকটু টক্সিক, আরেকটু পাঞ্জেন্ট একটা ফ্লেভার নেয়ার জন্যই কিন্তু মোবাইল ফোনে চুরি করে 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 7,500 টাকা দিয়ে একটা বোতল কিনেছেন, যেটার নাম অ্যাবসলিউট ভদকা। এটার মূল্য ছিল 5,000 টাকা, এইখানে মোটরসাইকেলে করে দেওয়ার জন্য আরো 500 টাকা দিয়েছে। তো ওই লোকটা খানিক পরে মিলিয়ে গেছে। যেই লোকটা, যে আমরা এমন কোন সোর্স থেকে, আমি বিনীতভাবে অনুরোধ করব যেটা আমাদের জীবন ধারণের জন্য একেবারে এসেনশিয়াল না, সেখানে পারলে পরিহার করুন। আর যদি আপনি পারমিট থেকে থাকে বিশেষজ্ঞের পরামর্শ কারণে নিতে যান, তাহলে রিকগনাইজড জায়গা থেকে নেন। বাংলাদেশে এখনো কেরু কোম্পানি বা অন্যান্য জায়গা আছে যেখান থেকে, বার আছে, সেখান থেকে আপনি রিকগনাইজড জায়গা থেকে কিনতে পারবেন, খেতে পারবেন। এছাড়া পথের সেখান থেকে নিতে যাবেন না, তাহলে আপনার জীবনহানি, অঙ্গহানি। অনেক ধন্যবাদ। আমরা খুবই চমৎকার একটা বার্তা আপনি দিয়েছেন, খুবই স্পষ্ট। এটা আমাদের দর্শকদের কিংবা যারা দেখছেন তাদের সবারই খুব কাজে লাগবে। তৌফিক ভাই, আপনি যদি একটু বলেন। যে আমি বিশেষ করে অধ্যাপক আবু ফারুক এবং সর্বশেষ আমাদের যে পুলিশের ভাই দুইজনেরটা মিলে আমি এই কথাই বলবো। প্রথমত, আমরা এটি সবাই জানি যে কোনো ধরনের মাদক এটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি নিয়ে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে অবস্থানটা কি, আইনগত অবস্থানটা কি। আমাদের দেশে আইনগত অবস্থান আসলে দুই নৌকায় পা দেওয়ার মতো, যেটি হয় দুই নৌকায় পা দিলে যা হয় সেই জায়গাটি আমার একদম পরিষ্কার। আমি একদম এইভাবে বলতে চাই, প্রথমত মাদককে না বলুন, যে কোনো ধরনেরই, দেশি হোক বিদেশি হোক, মাদককে না বলুন। সেকেন্ড থিং হচ্ছে, আইন যে কোনো একটা করলে সমাধানটা সবচেয়ে সহজ। যেহেতু অধ্যাপক আবু ফারুক বললেন, আগে যেই কারণগুলোতে চিকিৎসকরা এক ধরনের প্রেসক্রাইব করতেন যে কারো কারো ক্ষেত্রে এটি প্রয়োজন, সেটির এখন প্রয়োজন নেই, পরিষ্কারভাবে তিনি বললেন, কারণ এর বিকল্প ঔষধ তৈরি হয়েছে। সুতরাং হয়তো আমাদের এখানে একেবারেই নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ মানে নিষিদ্ধ, কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে দেশে এটি ঢুকবে না, দেশে তৈরি হবে না, শেষ। সেকেন্ড থিং হলো, যদি সেটি না করা হয় তাহলে পুরোপুরি উন্মুক্ত করতে হবে, অর্থাৎ মাঝামাঝি বা আধা আধি কোনো জায়গা থাকতে পারে না। আমরা জানি যেই বিষয়গুলো বা যেই জিনিসগুলো এরকম আধা আধি একটু ফাঁক ফোকর থাকবে, সেটির প্রতি আকৃষ্ট বা আকর্ষণটা বেশি থাকে। সুতরাং এরকম কোনো জায়গায় একদমই থাকা যাবে না। আমি এখন যে আমাদের সময় যে জায়গাটি আসছে, আমরা একটু আগেই যে কথাগুলো বলছিলাম যে উন্মুক্ত হলে উন্নত বিশ্বের মতো থাকতে হবে,
কারণ হচ্ছে এখানে পর্যটনের বিষয় আসছে, পর্যটন সেক্টর বাংলাদেশ বড় করতে যাচ্ছে, তো পর্যটন বললেই আপনার এই জিনিসগুলোকে উন্মুক্ত রাখতে হবে, অনুমোদন দিতে হবে। আর যদি লেলিন চৌধুরী বলেন যে আমরা তো পৃথিবী থেকে বিযুক্ত হয়ে থাকতে পারি, রাইট, আমি সেই সঙ্গে কানেক্টেড। হেলাল ভাই বলেন প্রচুর ব্যবসায়ীরা আসে দেশ বিদেশ থেকে, এগুলো আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই। হ্যাঁ, আর অর্থাৎ সেই ক্ষেত্রে তাহলে কি হবে, উন্মুক্ত করে দিলে মানুষ তখন উন্মুক্ত করার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো অ্যাড করতে হবে আমাদের ছোট শিশু থেকে শুরু করে পর্যায়ক্রমে শিক্ষা দীক্ষায় পাঠ্যক্রমে এগুলোর ভালো মন্দ জিনিসগুলো তুলে ধরতে হবে, রাখতে হবে। সুতরাং তখন আমার সামনে উন্মুক্ত থাকবে, আমি বুঝবো এটি ভালো বা এটি খারাপ আমি নিব না, যাদের কাছে প্রয়োজন তারা নিবে। আর যদি নিষিদ্ধ করতে হয় পরিপূর্ণভাবে নিষিদ্ধ, আমি রিপিট করছি, পরিপূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। কোনোভাবে যে এখন ইয়েবার মতো কিংবা অন্য জিনিসপত্রের মতো এগুলো ঢুকবে, একটু একটু ঢুকবে, পুলিশ দেখবে কি দেখবে না, এটি চলতে পারে না কোনোভাবেই। পাশাপাশি আরেকটি জিনিস আমি যেটি বলতে চাই যে আমি স্পেশালি আমাদের যিনি খুবই নন ফিগার আমাদের ব্যবসায়ী ভাই, উনি একটি কথা বলছিলেন যে মদ নিয়ে আলোচনা না। আমি মনে করি এই জায়গাটিতে আমাদের একটা কারেকশন, যে আমরা শুধুমাত্র ভেজাল মদ নিয়ে আলোচনা করব সেটি আসলে হতে পারে না। প্রথমত আমাদের কিন্তু এই কথাটি সবার একদম সামাজিকভাবে বলি, পারিবারিকভাবে বলি, রাষ্ট্রীয়ভাবে বলি, এটি বলতে হবে যে মদ ক্ষতিকর, মদকে না বলুন, এই কথাটি কিন্তু আমাদের বলতে হবে। কারণ এটি আমাদের যে নতুন প্রজন্ম, আমি একজন অভিভাবক হিসেবে বলি, আমি যখনই বলবো যে না মদটি আমরা এই দেশে বসে রাষ্ট্রীয় জায়গা থেকেও যদি ভাবি যে না হ্যাঁ মদ খেতেই পারি আমরা, সেই জায়গাটি আসলে বলার মতো সময় আমাদের এখনও আসেনি। সেই জায়গায় আমরা যদি বলি যে হ্যাঁ উন্নত বিশ্ব যা করছে, সেই ক্ষেত্রে ঘুরে ফিরে আমি ওই কথায় আসবো, তাহলে সব কিছু ওপেন করে দিতে হবে। আর ওপেন যদি আমরা না করি, আমার মনে হয় না, আমি একটু দ্বিমত করি, এটা খুব জেনারেলাইজ করছেন যেটা লেলিন ভাই বলেছেন। আমাদের অনেক ক্ষুদ্র আদিবাসী গোষ্ঠী কিন্তু আছে, তারা তাদের বংশ পরম্পরায় 600 বছর ধরে ট্র্যাডিশনালি তারা নিজেরা বানাচ্ছে, খাচ্ছে, এবং এই ধরনের মৃত্যুর কোনো খবর আমরা আজ পর্যন্ত তাদের মধ্যে কিন্তু পাই নাই। আমাদের যারা জমাদার শ্রেণী, যারা সুইপার যাদেরকে বলে, যাদের কাজের অংশ হিসেবে তাদেরকে খেতে হয়, তাদেরকে লাগবে এইটা। কাজে ইন জেনারেল আপনি বলবেন যে পুরো নিষিদ্ধ অথবা পুরো ওপেন, এইটা খুব এক্সট্রিম মনে হচ্ছে, রিয়েলিস্টিক মনে হচ্ছে, আমার বাস্তবসম্মত মনে হচ্ছে না এটা। বরঞ্চ আমরা যে কাজটা করতে পারি এক্স্যাক্টলি, এটা রাতারাতির ব্যাপার না, এটা একটু সহনশীলতা। আমরা মারুফ যে কাজটা করতে একটু বলেন, আমরা একটু আপনার বলতে সুবিধা হবে, সেটি হচ্ছে যে আসলে আমাদের আদিবাসী বলি বা এই যে সুপার 100 আর 0 না, 100 আর 0 ব্যাপার না, সেটি না। কিন্তু প্রতি বছরই আপনি যেটি অধ্যাপক আবু ফারুক বললেন, প্রতি বছরই কিন্তু বিভিন্ন যে হরিজন আদিবাসী জনগোষ্ঠীর যারা আছেন, প্রত্যেকটা বছর কিছু না কিছু সংখ্যক মারা যায়। সিলেটে মারা যাচ্ছে, শ্রীমঙ্গলে মারা যাচ্ছে, বিভিন্ন জায়গায়। সেটা আমাদের কোয়ালিটি কন্ট্রোল, কিন্তু নিষিদ্ধ সমাধান না, সেটা নিষিদ্ধ সমাধানের জন্য লাগবে। কিন্তু আমি যেটা বলছি, ইন্ডিজিনাস গ্রুপদের জন্য লাগবে, এটা নিষিদ্ধ কোনো সমাধান না। ভেজালকে না বলি, এক্স্যাক্টলি, ভেজালকে এবং কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। হরিজন অথবা ধাঙ্গর শ্রেণী অথবা আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা ঐতিহ্যগতভাবে মদ্যপান করে, তাদেরকে আমরা ভেজালহীন শুদ্ধ মদ্য সরবরাহের ব্যবস্থাটা করি, তাহলে মৃত্যুটা থামানো যায়। দ্বিতীয় ক্ষেত্রে তো আপনাকে সবার জন্য উন্মুক্ত করতে হবে। এখন একজনের জন্য আপনি সুযোগ রাখবেন আর একজনের জন্য রাখবেন না, তাইলে তো এই ঝামেলাগুলো হবে, বিপদ। কিন্তু ঝামেলা হলো আপনি অথবা আমি আইন করে তার 1000 বছরের ঐতিহ্যকে, তার ধর্মীয় বিশ্বাস এবং বোধকে আমি মানা করতে পারি না। বাংলাদেশে যারা হচ্ছে, যারা ফরেন নাগরিক, যারা ডিপ্লোম্যাট, আপনি চাইলে তাদের নিষিদ্ধ করতে পারবেন না, বাস্তবসম্মত হচ্ছে না। প্রতিমা বিসর্জনের দিন দশমীতে ফিরে তারা দুঃখ ভোলার জন্য মদ্যপান করা, এটি ধর্মীয় অঙ্গ, রাইট এন্ড রিচুয়ালস, সেটা আমি মানা করতে পারি না। তাহলে আমার দায়িত্বটা কি? আমার দায়িত্বটা যে কাজটি আমি মানা করতে পারবো না, সেখানে মৃত্যুর মতো কোনো দুর্ঘটনা না ঘটে সেটাকে নিশ্চিত করা, মানে রাইট টু লাইফ, জীবনকে যেন আমি বাঁচাতে পারি, রক্ষা করতে পারি। এবং এই কারণেই কিন্তু আমাদের স্মার্ট পুলিশ অফিসার বন্ধু, আমি স্মার্ট আবারও বলছি, কারণ মানে আমাদের করতে হবে কি, আমাদের যা যা বাস্তবতা এর সমন্বয়ে মানুষের সর্ববেশি জীবন বাঁচানোর জন্য যে কাজটি করা দরকার আমরা সেটা করব। এটা করতে গেলে প্রথম কথা ভেজালকে না, শুধু মদে ভেজাল না, যে কোনো কিছুতে ভেজালকে আমরা মানা করি, সেটি ভাবনার ভেজাল হোক, খাদ্যের ভেজাল হোক, মদের ভেজাল হোক, অথবা ফরমালিন দিয়ে ভেজাল। খাদ্যের ভেজাল, খাদ্যকে নিষিদ্ধ করব সম্ভব না।
না, খাদ্য আর মাদক এই ক্ষেত্রে কিন্তু আলাদা। আমি এই ওদের জন্য কথাটা ওদের রিপিট খাদ্য, করছি, আপনি কিছু গোষ্ঠীর যখন জন্য এটা খাদ্যই বটে, বুঝতে হবে। না সেটা ঠিক আছে, কিন্তু কাজে আপনি এক্সট্রিম কোনো আমার মনে হয় ব্যাপারটা আপনি যখন যৌক্তিক হবে না। মানুষের জীবনের জন্য আপনি যে কোনো একজন চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসক আগেই প্রথমে এখন দুটি কথা আপনাকে জিজ্ঞেস করে। চিকিৎসক তো আমাদের সঙ্গে আছে, আপনি বলেন আপনার কাছে আমি যখন যাই প্রথম আপনি কি জিজ্ঞেস করেন, আপনি ধূমপান করেন, আপনি কোনো মাদক নেন কিনা। এই দুটি প্রশ্ন তো এখন একদম সবার জন্যই। সুতরাং আমি এই কথাটি আমার বলতেই হবে, এবং আমি এটিই বলতে চাই যে প্রথমত আমরা মাদককে পরিহার করার কথাই বলবো। এখন আপনি যে কথা, হ্যাঁ সেই অপশনগুলো তো থাকছে, কিন্তু আমি তো ওইটা বললাম যে তাইলে তো উন্নত বিশ্বের মতো জায়গাগুলো উন্নত করে দিতে হবে। আমরা তো পরিহার করে আছি, আমরা তো মদ পরিহার করে আছি, কিন্তু যারা খাচ্ছেন, যারা খাবেন তাদেরকে তো আপনি নিষিদ্ধ করতে পারেন না। আমরা তো পরিহারের মধ্যে আছি, আমরা মুসলমান, আমরা সেটা খেতে যাব কেন? এখানে কোনো আপনার সঙ্গে মত পার্থক্য নেই। মত আপনি খাচ্ছেন না, কিন্তু আপনারা সবার উপর চাপাতে পারেন না, চাপাতে দিতে পারবো না। যিনি খাচ্ছেন, যেটা বললেন, যেটা লেনিন ভাই বললেন, ধূমপানটা ইনজুরিয়াস টু হেলথ, কিন্তু সরকার কিন্তু এটা নিষিদ্ধ করছে না। কেন করছে না? এর জবাবটা আসলে আমরা কেউ জানি না। কিন্তু এটি যে খারাপ, এটি মানুষকে বোঝানোর জন্য কোটি কোটি না শত কোটি টাকা খরচ করা হচ্ছে, কিন্তু নিষিদ্ধ করছে না। কেন করছে না? ঠিক এই কেনর উত্তরে খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত কিন্তু মানে ধরুন যিশু ক্রাইস্টের লাস্ট সাপারে মদ এবং রুটি, এখন আমি চাইলেই তো আমার জায়গা থেকে ওটিকে আমি নিন্দিত করতে পারি না। তার মানে আমাদের বলতে হবে সোশ্যাল ভ্যালুস, সেটি রিলিজিয়াস বেসড সোশ্যাল, যার আমি তার অধিকারটাকে অনার করব। এটি আমার তো অসাম্প্রদায়িকতার নীতি, ধর্মনিরপেক্ষ নীতি। সেখান থেকে এটাকে আমি মানে আফোল্ড করে তার জন্য জীবনটা বাঁচে, সে যেন অপঘাতে কোনো ভেজালের কারণে মৃত্যুবরণ না করে, সেটাকে আমি আবার নিশ্চিত করবো। একটু বলেন, এখন যেহেতু আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অন্য ধর্মের লোকজন তো আমাদের এখানে আছে, তারা তো খেতেই পারে। প্রশ্ন হচ্ছে যে আমি যে কথাটা লেনিন ভাই একটু আগে বলেছেন, যে যদি আপনি সবচেয়ে কম মদ্যপান করে বা অ্যালকোহল সবচেয়ে কম মানে কনজিউম করে শেষের 10টি দেশের মধ্যে বাংলাদেশ একটি, তাহলে তো আমরা বলতে পারবো না যে আমরা অনেক মদ খাই, আমাদের দেশে অনেক মদ খায়। এটা পার্টিকুলার গ্রুপ বা পার্টিকুলার কমিউনিটি সেটা করছে। তারা কি করছে তাদেরটা তারা করুক, সেটা যেটা আমাদের পুলিশ বন্ধু মানে সেইটুকু যদি আমরা নিষিদ্ধ করে ফেলি তাহলে জিনিসটা খুব যৌক্তিক হবে। আমি এটি বলতে চাচ্ছি, আমাদের তো নিষিদ্ধ আছেই, আমরা তো ধর্মীয়ভাবে নিষিদ্ধের মধ্যে আছি, এবং কনজাম্পশন আমাদের খুবই কম। অর্থাৎ এই জিনিসগুলো ভালো দিকগুলো আমাদের আছে। তবে যে কথাটা বলছিলাম যে আমাদের মদকে, ওই যে ভেজাল, যেটা এই ভেজালের বিরুদ্ধে আমাদের একেবারে সোচ্চার হতে হবে। এবং এখন যে অবস্থাটা হচ্ছে, যারা মৃত্যুবরণ করেছেন মানে তাদের জন্য যে আমরা দোয়া করবো সেটাও না, কিন্তু কি সে মদ্যপান করে মারা গেছে, এই যে বিষয়টা আমাদের সামাজিকভাবে ভালোভাবে বলেছেন যে ভালো লাইসেন্স প্রাপ্ত দোকান বার থেকে যদি খেতে হয় কিনতে হবে এখান থেকে, এবং যে কোনো জায়গা থেকে অনলাইনে চিনি না জানি না মোটরসাইকেলে নিয়ে যাবে, মানে পুলিশে চাকরি করে এত বাস্তবসম্মত কথা বলবে। আমি কিন্তু আমরা সবাই আমাদের আসলে মনে হচ্ছে যে অবশ্যই খুবই মানে আজকের আলোচনা ফারুক যদি একটু বলেন আপনি কি নিষিদ্ধের পক্ষে আছেন কিনা টোটাল? আমি ভাবছিলাম যে আর কিছু বলবোই না, তো যাই হোক বলেন, সময় আছে আমাদের 10 মিনিট। বলি, বিষয়টা হলো যে নিয়ন্ত্রণটা বাড়াতে হবে, এই হলো বিষয়। নিয়ন্ত্রণটা বাড়াতে হবে এবং নিয়ন্ত্রণটাকে মিনিংফুল হতে হবে। কাগজে পত্রে থাকবে কিন্তু বাস্তবে থাকবে না, এটা যেন না হয়। আমাদের কিন্তু সমস্যাগুলোর গোড়াটা হচ্ছে ওই জায়গায়। আমাদের ভালো ভালো আইন আছে, এবং এই যে মাদকের কথা বললেন, মাদক নিয়ন্ত্রণের জন্য যে আইনটা, নার্কোটিক কন্ট্রোল অ্যাক্ট 1990, এটির একটি নতুন পরিমার্জিত রূপ তৈরি হয়েছে, সেটি বোধহয় খুব শীঘ্রই আসবে বাজারে। তো এগুলো কিন্তু খুবই ভালো, কিন্তু মুশকিলটা হলো যে বাস্তবায়নটা করবে কে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মতো ব্যাপারটা, কিন্তু আমরা ওই সংকটে আছি। আমাদের কাগজে পত্রে আইন কানুন খুবই ভালো, বাস্তবায়ন করতে গিয়ে আমরা বিভিন্ন কারণে ফেল করি। কেন ফেল করি সেটার জন্য আবার আলাদা আলোচনা লাগবে। আমি শেষ করতে চাই যেটা বলে, সেটা হলো আমাদের রেস্টুরেন্ট গুলো এই করোনা মহামারীর সময়ও খোলা থাকছে, মাঝরাত পর্যন্ত খোলা থাকে, এটি অত্যন্ত অন্যায়। এবং এখানে এই যখন নাকি রাত 10টার পরে থেকে আমার ধারণা যে ওই অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে আপনার এই মদের বা ভেজাল মদের, আসল মদের যাই বলেন, এই লাইসেন্সবিহীন গ্রাহক এবং লাইসেন্সবিহীন বিক্রেতা উভয়ই কিন্তু বেশ একটা সখ্যতা পরিলক্ষিত হয়। এবং এই যে ঘটনাগুলো ঘটছে, সম্প্রতি যে ঘটনাটি ঘটলো, সেটিও কিন্তু এই একই কারণে। তো এই জিনিসটাকে কিন্তু অনায়াসে বন্ধ করা যায়। আমরা এই করোনা মহামারীর সময় দুনিয়ার কোনো উন্নত দেশে রেস্টুরেন্টে বসে খাওয়া নিষেধ। আমাদের এখানে শুধু খাওয়া না, খাওয়া, গল্প, সারা রাত ধরে গল্প, সেটাও কিন্তু কোনো কোনো রেস্টুরেন্টে আমাদের এখানে চলছে। এবং অবভিয়াসলি
যখন নাকি এই ধরনের আড্ডা হয়, এই ধরনের গল্পগুজব হয়, রাত ভর হয়, অনেক রাত পর্যন্ত হয়, তখন এই মাদকের প্রসঙ্গ আসবেই। এবং এটা একটা অনুষঙ্গ, ওই যে আমি যেটা বলছিলাম যে ছোট একটা মাদক একটা বড় মাদককে ডেকে নিয়ে আসে। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ছোটখাটো জিনিস কিন্তু নজর দেওয়া দরকার। আমি একটা পজিটিভ মেসেজ দিয়ে, এতক্ষণ তো সব নেগেটিভই বললাম মনে হলো, পজিটিভ একটা কথা বলি। যারা মদকে পছন্দ করেন তাদের জন্য উপকারে লাগবে। আপনারা দয়া করে যেদিন মদ খাবেন সেই দিন ঘুমের ওষুধ খাবেন না। যদি ঘুমের ওষুধ খান, মদ খাওয়ার 24 ঘন্টার মধ্যে ঘুমের ওষুধ খেলে আপনার মৃত্যুর সম্ভাবনা খুবই বেশি। ওইটা যদি আসল মদ হয়, ভেজাল মুক্ত মদ হয়, তাতেও বেশি। কারণটা কি? কারণটা হলো যে ওই যে ইথাইল অ্যালকোহল বা ইথানল আমার এই ঘুমের ওষুধ ডায়াজেপাম বলেন বা অন্যান্য এই ট্রাঙ্কুইলাইজার গুলো বা সিরিয়াটিভ গুলো এদের সাথে বিক্রিয়া করে এবং কার্ডিয়াক অ্যারেস্ট তৈরি করে, অনেকে মারা যায়। আমরা বলি যে ঘুমের মধ্যে মারা গেছে, সকালে ঘুম থেকে উঠে নাই। কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু সবার ক্ষেত্রে না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আগের রাতে তিনি বা সন্ধ্যার সময় মদ্যপান করেছিলেন, রাতে ঘুমানোর সময় ওনার ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়েছেন, তার মধ্যে ঘুমের ওষুধ ছিল। তো এই জায়গাটা খুব সাবধান হন। আমাদের দেশে যেহেতু হসপিটালগুলোতে হসপিটাল ফার্মেসি নেই, আমাদের রিটেইল ফার্মেসি গুলোতে ফার্মাসিস্টরা নেই, যেই কারণে ওষুধ কেনার সময় বা ওষুধ বিক্রির সময় তথ্যগুলো দেওয়া হয় না। অনেক তথ্য আছে যেগুলো আমাদের দেওয়া উচিত। তা আমাদের দেশে তো ওই সিস্টেম এখনো তৈরি হয়নি। যখন তৈরি হবে তখন হয়তো জানতে পারবো আমরা। আপাতত যারা একটু মদ্যপায়ী, যারা মদকে পছন্দ করেন বা কোনো অকেশনের জন্য খেতে চান, যেভাবেই হোক, আপনারা ওই দিন দয়া করে ঘুমের ওষুধটা পরিহার করুন। অনেক ধন্যবাদ প্রফেসর, এটা খুব চমৎকার বার্তা আমাদের সবার জন্য দেওয়ার জন্য। কমিশনার সাহেব একটু যদি আপনি বলেন, আমরা শেষ পর্যায়ে আর কোনো বক্তব্য আছে কিনা সবার উদ্দেশ্যে? থ্যাংক ইউ স্যার। সরি, একটা দর্শকের ফোন আছে, ফোন নেওয়ার পরে আমি আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? এই রাত জেগে অনুষ্ঠান দেখবার জন্য আপনাকে ধন্যবাদ, আর আপনার প্রশ্নটি আমাদের জন্য রাখুন। আসসালামু আলাইকুম। আমি ঢাকা ধামরাই থেকে তরু বলছিলাম। জি তরু বলুন। আমি আপনাদের অনুষ্ঠানটা পুরোটাই দেখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য। এখন আসলে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আমরা কি মদকে না বলবো না ভেজাল মদকে না বলবো? কোনটাকে না বলবো? কোনটাকে আমরা প্রায়োরিটিতে নিয়ে আসবো? জি, দুটাকেই না বলবো। দুটাকেই না বলবো। দুটাকেই না বলবো। মদ কোনো আপনার জীবন যাপনের জন্য আবশ্যকীয় কিছু না। এটা মদ আপনার জন্য পুষ্টিকর উপাদান না। এই মদের মদ আবশ্যকীয় কিছু না। মদকে না খেলে আমাদের খুব একটা কোনোই অসুবিধা হবে না, বরং আপনি একটা সুস্থ জীবন যাপন করতে সুবিধা হবে যদি আপনি মদ না খান, মদ্যপান না করেন। আর ধর্মীয় আছেই, সেটি আমরা বাদই দিলাম, সেগুলো তো নিষেধ করা কোনো কোনো ধর্মে আবার বেশ সহনীয় এই ব্যাপারটা। কিন্তু আপনার সুস্থ জীবন যাপনের জন্য মদ্যপান কোনোভাবেই সহায়ক না। এক, মানসিক শান্তির জন্য সঠিকভাবে আপনি মানসিক জীবন যাপন করেন, সুস্থ মানসিক জীবন যাপন করেন, তার জন্য মদ সহায়ক না। আর ভেজাল মদ তো নাই। অনেক ধন্যবাদ আপনাকে এবং বাকি চারজন আলোচককে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ দেখবার জন্য, প্রশ্ন করার জন্য। আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.